আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। এবং ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগেই তোমাদের সাথে আমি একটা বিহাইন্ড দ্য সিন শেয়ার করেছিলাম এবং সেখানে আমি দেখিয়েছি আজকের ক্লাসে আমাদের টপিক কয়টা, 4টা। এর মধ্যে একটা হলো দিনলিপি লিখন, একটা হচ্ছে প্রতিবেদন রচনা, একটা হচ্ছে বৈতন চিঠি এবং আরেকটা হলো আবেদনপত্র। আজকের ক্লাসটা আহামরি বড় হবে না, কারণ আমরা আজকে নির্মিতির এই টপিক নিয়ে যেহেতু আলোচনা করব এবং আজকের এই ক্লাসটা আমরা খুব সহজেই ফার্স্টে আমরা যে কাজটা করব, আমরা এগুলো লেখার নিয়ম শিখব। লেখার নিয়ম শেখার পরবর্তী সময়তে আমরা আস্তে আস্তে এগুলো আরও কীভাবে ভালো করে লেখা যায়, কীভাবে মার্ক তোলা যায়, এই সকল বিষয় নিয়ে কথাবার্তা বলবো। আমাদের সাথে রুমেইসা জয়েন করেছে, আমার সাথে তাপস জয়েন করেছে, আমাদের সাথে রয়ন্তী জয়েন করেছে, সুবর্ণা জয়েন করেছে, তোহা জয়েন করেছে, রূপা জয়েন করেছে, আমার সাথে রাব্বি জয়েন করেছে, সাজিদ, জুলকার, ইমরান, সুবর্ণা সবাই জয়েন করেছে আমার সাথে। দেখে খুব ভালো লাগছে। এক ধাক্কায় প্রায় 24 জনের উপরে কিন্তু জয়েন করে ফেলেছো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো যারা যারা বলছো কেমন আছি তাদের উদ্দেশ্যে বলি, হ্যাঁ শারীরিকভাবে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। জাস্ট অতিরিক্ত গরমের কারণে হালকা একটু প্রবলেম, ওটা অতটা মেজর না, বাট মানসিকভাবে একটু আপসেট আছি। সো তোমরা অ্যাকচুয়ালি গতকালকে যারা আমার ভিডিওটা দেখেছো, গতকালকে তোমাদের উদ্দেশ্যে 10MS SSC HSC স্টুডেন্টস গ্রুপ এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন HSC 24 ব্যাচ, এই গ্রুপে তোমাদের জন্য একটা পোস্ট দিয়েছিলাম। পোস্টটা যারা যারা দেখেছো হোপফুলি তারা বুঝতে পারতেছো। সো মেন্টালি আমি একটু আপসেট। তার রিজন হচ্ছে তোমাদের সাথে আমার যে জার্নিটা, তোমাদের SMB কোর্সও শেষ হয়ে যাচ্ছে এবং আফটার দ্যাট বেসিক্যালি আমার হলো ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম শুরু হবে। সো এই ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম শুরু হওয়ার কারণে দেখা যাচ্ছে যে তোমাদের সাথে যে আমি যেটা মনে মনে চাচ্ছিলাম একদম কন্টিনিউয়াসলি থাকবো, হয়তো মাঝে তোমার প্রায় 15 থেকে 20 দিন বা 25 দিনের মতো হলো গিয়ে একটা গ্যাপ পড়বে। সো এই জন্য তোমাদেরকে হলো গিয়ে বলছিলাম, যেহেতু হলো গিয়ে প্রায় 15 থেকে 20 দিন আমি তোমাদের সাথে সেই কমিউনিকেশন আসতে পারবো না ডিউ টু মাই এক্সাম। হয়তো তোমরা আমার এক্সাম বিষয়টা বুঝতে পারতেছো, মানে এই এক্সামটা দেওয়ার পরে আল্লাহর দুনিয়ায় আমার কোনো পড়াশোনা নাই, পড়াশোনা শেষ, অনার্স গ্র্যাজুয়েশন করে ফেলবো ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। সো সব কিছু মিলিয়ে এই যে তোমাদের মধ্যে সাথে একটা গ্যাপ পড়বে, এই গ্যাপটা নিয়ে আমি একটু মেন্টালি আপসেট যে তোমাদের সাথে হয়তো এই গ্যাপটা না পড়লে বেশি ভালো হতো। বাট তোমাদের জন্য কিন্তু আমি একটা মানে অফার দিয়েছি, সেটা হলো অলরেডি 27 তারিখ চলে গিয়েছে, একজনের মাত্র আমি পোস্ট পেয়েছি। আজকে 28, এরপরে হলো গিয়ে 29, এরপরে হচ্ছে গিয়ে 30। এই 3 দিন তোমাদের মনে যত প্রশ্ন আছে প্লিজ 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 তোমরা 10MS SSC HSC স্টুডেন্টস গ্রুপ অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন, এইখানে হচ্ছে কি আমাকে মেনশন করে পোস্ট দাও। তোমরা যত হচ্ছে কি আমাকে হলো কি মেনশন দিয়ে পোস্ট দিবা, তোমাদেরকে কিন্তু আমি প্রশ্নটা সলভ করে দিব। রুমেইসা, তোমাদের যে সাজেশনটা আশা করছি আমি 30 তারিখ না হয় 29, মানে আগামীকাল তো 29 তারিখ, আগামীকালকে না হয় 30 তারিখ আমি পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? সো একটু রুমেইসা ওয়েট করো, বিকজ মানে সাজেশন এমন একটা জিনিস, অনেক কিছু পড়তে হয়, অনেক কিছু জেনে বুঝে তারপর করতে হয়, টেস্ট পেপারে ঘাটতে হয়, তাই ইট টেক্স টাইম, বুঝছো? সো একটু ওয়েট করো, হোপফুলি তোমার দুটোই হলো পেয়ে যাবা। তাই তোমরা এটা আমাকে প্রমিস করো তো যে ভাইয়া আপনি প্যারা নিয়েন না, এই যে 28, 29, 30 এই 3 দিন, এই 3 দিন শুধু বাংলা পড়বো, বাংলা ছাড়া অন্য কোনো কিছু নাই আমাদের কাছে। এই 3 দিন হচ্ছে আমরা বাংলা পড়বো। এই বাংলা যে আমি এই 3 দিন পড়বো, এই 3 দিন বাংলা পড়ে আমি হলো গিয়ে আপনাকে প্রশ্ন করব। বুঝতে পারছি সবাইটা আমাকে প্রমিস করো, কারণ দেখা যাবে যে এরপর তোমার জন্য ডেইলি কিন্তু আমি কোশ্চেন অ্যান্সারিং সেশন চালাচ্ছি, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওভাবে রেসপন্স পাই না, হাতে গোনা কয়েকজনের ছাড়া। যেরকম তাপস চন্দ্র দাসের রেসপন্স পাই, ইদানিংকালে একজন ছাত্রীর রেসপন্স খুব বেশি ভালোভাবে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে তোমাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করতেছি, তোমরা এই যে 3টা দিন আছে, যত প্রশ্ন আছে মাথার মধ্যে সেই প্রশ্নগুলো বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, এই 2টা গ্রুপে যাবা, গ্রুপে যে আমাকে মেনশন করবা, মেনশন করে পোস্ট দিবা, ঠিক আছে? দেন এগেইন আমি তোমাদের ওখানে কোশ্চেন অ্যান্সারিং সেশনটা ওখানে কন্টিনিউ করব। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দুপুর 2টা বেজে গিয়েছে, তোমরা যারা যারা প্রমিস করেছো আমি তোমাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। মাহি দেখতে পাচ্ছি প্রমিস করেছে, সুমাইয়া প্রমিস করেছে, এর আগে তাপস প্রমিস করেছে মোস্ট প্রবাবলি, সাজিদ বলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার কাছে প্রমিস করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। টেস্ট পেপার অ্যাকচুয়ালি বাজারে সবগুলোই সেম, যে কোনো একটা নিতে পারো। আমি পার্সোনালি লেকচার অথবা পাঞ্জুরি প্রেফার করি, সো যে কোনো দুটো, এই দুটো থেকে যেখানে রিলি হয়ে যাবে।
ওকে, ঠিক আছে, আসো আমরা স্টার্ট করি। আমাকে সবাই প্রমিস করেছে ইনশাল্লাহ আজকে থেকে তোমাদের সবার আমি কোশ্চেন পাচ্ছি আমাদের এই গ্রুপ দুটিতে। আশিক, হ্যাঁ আমার সবার আগে প্রমিস করে সুমাইয়া তোমার প্রশ্ন অপেক্ষায় আছে। আগাই তাহলে সামনের দিকে। সো যারা যারা হচ্ছে গিয়ে আমাদের এই কোর্সে আছো তারা হলো গিয়ে জানো একটা প্রোমো কোড আছে, সমস্যা নেই তোমাদের জন্য, তোমরা তোমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমাদের প্রোমো কোডটা লাগবে না। আমরা আসো স্টার্ট করি দিনলিপি লিখন নিয়ে। সো দিনলিপি লিখন, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি আচ্ছা কোন গ্রুপে পোস্ট করবে? 10ms SSC HSC স্টুডেন্টস গ্রুপ অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন। আই প্রেফার 10ms SSC HSC স্টুডেন্টস যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে তোমরা পোস্ট করো। ওকে, ঠিক আছে বাচ্চারা, আসো আমরা স্টার্ট করি। তো আমরা এবার হলো গিয়ে দেখি দিনলিপি লিখন। তোমাদের পাঠ্য বইয়ের যেই মাহিয়ায় বলে দিয়েছে 10ms SSC HSC স্টুডেন্টস গ্রুপ 10ms, আচ্ছা আবার লিখে দিই, এই গ্রুপটাতে, এই গ্রুপে পোস্ট দিবা সবাই, এই গ্রুপটাতে সবাই এই গ্রুপটাতে পোস্ট দিবা। ওকে, সো তোমাদের এবার মূল পড়াতে চলে আসি, সেটা হচ্ছে দিনলিপি। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে দিনলিপি যেটা আছে, ইফ ইউ ওয়ান্ট তুমি দিনলিপিটাকে বাদ দিয়ে পড়তে পারো, তাও যেহেতু তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত আমি অবশ্যই অবশ্যই তোমাদের দিনলিপি শিখাবো। কারণ দিনলিপি এবং প্রতিবেদন মোস্ট প্রবলি অথবা দিয়ে আসে, এবং এর মধ্যে তুমি যদি প্রতিবেদনটা লেখো ইউ উইল গেট মোর মার্ক। ওকে, তো সব কিছু মিলিয়ে যদি হচ্ছে কি আমি চিন্তা করি তোমার এখান থেকে প্রতিবেদন এবং দিনলিপির পাশাপাশি কোনটা লেখা উচিত? দিনলিপি লেখা উচিত না, রাদার দ্যান প্রতিবেদন লেখা উচিত। সো ফার্স্টে আমরা প্রতিবেদন লেখার একটা হলো গিয়ে নিয়ম এখানে শিখবো। জাস্ট নর্মালি স্টার্ট করার সময় কলেজে প্রথম দিনের প্রতিবেদন নিম্নে প্রদান করা হলো। এখানে কি কোনো ভুল আছে? একটু বেসিকভাবে দেখো তো, খুব দেখি তাদের বেসিক নলেজটা আমি একটু যাচাই করি। আসাদুল ইসলামের আজকে প্রথম লাইভ ক্লাস। হ্যালো আসাদুল, কি অবস্থা তোমার? ওকে, একটু কাইন্ডলি জানাও এটার মধ্যে কোনো ভুল আছে কিনা, এই পুরোটা জায়গায় কোনো কি ভুল আছে? পুরোটা জায়গায় কোনো ভুল আছে? এই মারুফাকে একটু কেউ গ্রুপের লিঙ্কটা দাও তো। দৃষ্টি, আমি হয়তো মেসেঞ্জারে আমি অনেক সময় আনঅ্যাভেলেবেল থাকি, আমাদের গ্রুপে পোস্ট করো, SSC HSC স্টুডেন্টস গ্রুপে পোস্ট করো, আমি মেসেঞ্জারে আনঅ্যাভেলেবেল থাকি। কি ভুল আছে? ওকে, একজন বলতেছে তারিখ নেই, ডেট নেই ভাইয়া। বাহ আয়েশা তাসনিয়া, তাহলে তো আছে ক্লাসটা পরে ছুটি দিয়ে দিলেই পারি আমি, তাই না? তোমাদের ভালোই পারো। ওকে, ঠিক আছে, জি ভুল আছে। শারমিন রহমান বলতেছে যারা বলতে ভুল আছে, ইয়াস তাদের কথাটা ঠিক। অবভিয়াসলি তোমার এই জায়গাটাতে, এই যে এইখানে একটা দিনলিপি লেখার প্রধান যে অস্ত্র বা দিনলিপি লেখার প্রধান যে নিয়ম সেটা কি জানো? সেটা হচ্ছে ডেট। তোমার ফার্স্টে দিনলিপি লেখার সময় যে কাজটা করতে হবে, প্রথমে তোমার ডেট দিতে হবে, তারপর টাইম অ্যান্ড ডে দিতে হবে, দেন তোমার প্লেস দিতে হবে। দিনলিপি লেখা শুরু করার আগে এই তিনটা জিনিস দেওয়া মাস্ট। সবাই চাইলে একটু স্ক্রিনশট নিতে পারো, আমি কোনায় লিখে দিয়েছি। ডেট, টাইম অ্যান্ড ডে, প্লেস। ডেট, টাইম অ্যান্ড ডে, প্লেস। আই রিপিট, ডেট, টাইম অ্যান্ড ডে, প্লেস। তোমার দিনলিপি লেখার সময় অবভিয়াসলি এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো হলো তোমার অ্যান্সার করতে হবে বা এই বিষয়গুলো তোমার লিখতে হবে। ফাতেমা ইয়াসমিন জিজ্ঞেস করেছে দিনলিপি এবং প্রতিবেদন থেকে কোনটা দেবো? অবভিয়াসলি আই সাজেস্ট প্রতিবেদন দিবা, বাট হোয়াট ইফ প্রতিবেদন নিয়ে ক্যাচাল লাগে তাহলে দিনলিপি দিও, ঠিক আছে? আচ্ছা আমরা স্টার্ট করি। তো গেল এটা। এবার দেখি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে, মানে কলেজে প্রথম দিনের দিনলিপি, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পৃথিবীতে সূত্রপাত হয় নতুন একটি দিনের। সবসময় দিনলিপি যখন লেখা শুরু করবা, দিনলিপির যে প্রথম প্যারাটা রয়েছে, দিনলিপির যে প্রথম প্যারাটা রয়েছে, ইট হ্যাজ টু বি ড্রামাটিক। প্রথম প্যারার প্রথম লাইনে ড্রামাটিক হতে হবে বা একটু নাটকীয় হতে হবে, তাহলে দেখা যাবে যে তোমার টিচার সহজের প্রতি অ্যাট্রাক্ট হবে। ফর অ্যান এক্সাম্পল দেখো, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পৃথিবীতে সূত্র হয় নতুন একটা দিনের, আবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দিনটি শেষ হয়ে যায়, আর সেটি হয়ে যায় অতীত। বাচ্চারা একটু খেয়াল করো, এইখানে এই যে আমি এতটুকু লাইন বললাম, এই যে এতটুকু লাইন,
এই এতটুকু লাইন দেখো অনেক বেশি কিন্তু ড্রামাটিক একটা লাইন। তার কারণ এই লাইনটা দিয়ে তুমি তোমার রিডারকে মানে তুমি তোমার শিক্ষককে যদি তোমার খাতাটি দেখছেন তাকে তুমি অ্যাট্রাক্ট করলা তোমার দিকে, তুমি হচ্ছে কি বললা ব্রাদার আসো আমার খাতাটা একটু পড়ো। তাই সবসময় যে বিষয়ে তোমরা খেয়াল রাখবা ওয়াইল রাইটিং দিনলিপি সেটা হচ্ছে প্রথম যে 2-3টা লাইন থাকবে ওই প্রথম যে তোমার 2-3টা লাইন সেই 2-3টা লাইনই হচ্ছে গিয়ে তোমার ড্রামাটিক হতে হবে। এতটুকু কি বুঝতে পারছি কেন ড্রামাটিক হতে হবে, কেন নাটকীয় হওয়া প্রয়োজন, প্রয়োজনীয়তাটাকে আমরা বুঝতে পারছি সবাই। বাহ, আমার সাথে প্রায় 195 জন জয়েন করে ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। আমি কোনটা কত পৃষ্ঠা লিখবো শিপ্রা সাহাব বলবো, সবই বলবো, আমি আগে আস্তে আস্তে আগাই। ওকে, সো দিনলিপির ফার্স্ট জিনিসটা হচ্ছে কি বুঝলাম। এবার দিনলিপি লেখার আরও একটা দিনলিপি লেখার একটা স্টাইলগুলো আমি লাস্টে বলে দিব। সো এখানে হচ্ছে কি আস্তে আস্তে হলো কি বলছে যে প্রথম প্যারাটা শেষ হলো, প্রথম প্যারাটা হলো কি বলছে কলেজে আজ আমার প্রথম দিন, এভাবে তোমার প্রথম প্যারাটা হলো শেষ করছে। এরপরে সেকেন্ডলি হলো কি স্টার্ট হয়েছে। সব কিছু মিলায় তোমার এন্টায়ার দিনলিপি লেখার কিছু নিয়ম নীতি আছে, ঠিক আছে? চলো আমরা এবার এই নিয়ম নীতিগুলো সম্পর্কে একটু জানি, ঠিক আছে? এই নিয়ম নীতিগুলো জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে আমরা নিয়ম নীতিগুলো জানি। দিনলিপি লেখার নিয়ম। নাম্বার 1, একদম শুরুতে কি দিতে হবে? তারিখ, দিন ও সময়, স্থান। নাম্বার 2 যে পয়েন্ট, অবশ্যই 3 প্যারায় লিখতে হবে। ছয় থেকে 8 পৃষ্ঠা লিখতে হবে। খাতার বাম পাশ থেকে শুরু করতে হবে। আচ্ছা, এই হলো কি তোমার 4টা নিয়ম দিনলিপি লেখার জন্য। এই দিনলিপি লেখার জন্য যে 4টা নিয়ম রয়েছে এই 4টা নিয়ম অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। সো ফার্স্টে তারিখ, দিন ও সময়, স্থান দিতে হবে, যেটা দেখিয়েছি। অবশ্যই 3 প্যারা লিখতে হবে। এর মধ্যে 3 প্যারা লেখার মধ্যে তোমার ফার্স্টে যে প্যারাটা হবে ওই প্যারাটা, প্রথম যে প্যারাটা, প্রথম প্যারা, তারপর হচ্ছে দ্বিতীয় প্যারা, তারপর হচ্ছে তৃতীয় প্যারা। প্রথম প্যারাটা মানে বেশি বড় হবে না, সবচেয়ে বড় হবে গিয়ে তোমার সেকেন্ড প্যারাটা, ঠিক আছে? এরপর তোমার 6 থেকে 8 পৃষ্ঠা লিখতে হবে। এটা তোমার ফ্ল্যাকচুয়েট করবে, এটা তোমার 6 থেকে 7 পৃষ্ঠা হইতে পারে, বাট ন্যূনতম তোমার হচ্ছে গিয়ে 6 পেজের মতো লেখা উচিত, ঠিক আছে? এরপর লাস্টে খাতার বাম পাশ থেকে শুরু করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি কেন হলো 6 থেকে 8 পৃষ্ঠার কথা বলতেছেন? এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের রিজন আছে। রিজনটা হলো তুমি যদি অ্যাটলিস্ট, আচ্ছা 8 পৃষ্ঠা বাদ দাও, ওকে আমি একদম করে দিলাম, আমি একদম বেসিক 6 পৃষ্ঠার কথা বললাম। আমি কেন হচ্ছে 6 পৃষ্ঠার কথা বলতেছি তার কারণটা হলে দিনলিপি থেকে আসলে অত সহজে নাম্বার তোলা যায় না। একদম ফ্র্যাঙ্কলি বলি, দিনলিপি থেকে অত সহজে নাম্বার তোলা যায় না, যেটা প্রতিবেদন থেকে তোলা যায়। এখন মনে করো তুমি দিনলিপি দিলা, তোমার একটা ফ্রেন্ড প্রতিবেদন দিল, প্রতিবেদন লেখার অনেক স্টাইল আছে, স্টাইলগুলো সে জানে, সে হলো লিখছে, এই জন্য কিন্তু আলটিমেটলি তার জায়গা থেকে
প্রতিবেদনে অত পৃষ্ঠা না লিখলেও চলে, বাট ওয়েনেভার তুমি দিনলিপি লিখতেছো, দিনলিপির লেখা কিন্তু আহামরি তেমন কোনো সিস্টেম নাই, জাস্ট শুরু করে দেওয়া যায়, ইটস কাইন্ড অফ গরু রচনার মতো, ঠিক আছে? তাই এই জায়গা থেকে তুমি যদি দিনলিপি দাও তাহলে তোমার একটু অবশ্যই বেশি পৃষ্ঠা লিখতে হবে। সো আমি 5ও বললাম না, 8ও বললাম না, কিছুই না, আমি একদম ঠিকঠাক মতো এখানে কি বলে দিলাম, তোমার হলো 6 পেজ 6 পৃষ্ঠা তোমার হলো লিখতে হবে। তা না হলে সত্যি কথা বলতে তোমার এন্ড থেকে দিনলিপিতে ভালো মার্ক পাবা না। তাই আমার সাজেশন শিক্ষক হিসাবে এবং ছাত্র হিসাবে, আমি যখন তোমাদের এজে ছিলাম আমি কিন্তু কখনো, আমি যদি হলো কি চিন্তা করি, আমি হলো দিনলিপি দিতাম না, কারণ দিনলিপিতে এর চেয়ে কম পৃষ্ঠা লিখলে ভালো মার্ক উঠে না, দিনলিপির চেয়ে তোমার প্রতিবেদন ভালো। বুঝতে পারছি আমরা সবাই? দুইটা পার্থক্য বুঝাবেন। কিসের পার্থক্য প্রীতম? দিনলিপি কি? দিনলিপি হচ্ছে কি তোমার সকাল, এই যে সুখী বলে দিছে, সকাল থেকে রাত পর্যন্ত তুমি যা যা করো সেটা হচ্ছে কি তোমাকে যদি একটা সিনারিও দিয়ে দেয়, লাইক কলেজ অ্যাডমিশনের প্রথম দিন, বৈশাখী মেলার প্রথম দিন, কি কি করো না করো সেটা বেসিক্যালি লিখলে এখানে হয়ে যাবে। ওকে, আচ্ছা, স্নেহা বলতেছো ভার্সিটি সাজেশন, কিসের সাজেশনের কথা বলতেছো? ওকে, সবাই কি বুঝতে পারছো এটা? তো আলটিমেটলি আমি দিনলিপি লেখার প্রতি আসলে এনকারেজ করি না। এনকারেজ না করার কারণটা হচ্ছে দিনলিপিতে অনেক বেশি শ্রম দিতে হয়, রাদার দেন প্রতিবেদন শেখাটা বেশি ইম্পর্টেন্ট। প্রতিবেদন থেকে ইজিলি নাম্বার হলো গিয়ে কি বলে, বুঝি নাই, কিসের? হ্যাঁ, এসএস নাও, সমস্যা নেই। স্লাইডে লিখে, আমাদের স্লাইডের মধ্যে এক্সাম্পল আছে, কেমন নেছে, সমস্যা নেই। ওকে, দিনলিপি না প্রতিবেদন? আচ্ছা, আমার সাজেশন প্রতিবেদন। ওকে, সো যেটা হলো বলতেছিলাম, সবসময় তোর প্রতিবেদন লেখার হলো ট্রাই করবা। সাজেশন দিব মোহাম্মদ আলী ক্লাসের শুরুতেই বলছি আমি এই ব্যাপারে। ওকে, এতটুকু সবাই বুঝছি? আচ্ছা, আকি প্রতিবেদন যদি বাদ দিতে চাও দাও, সমস্যা নেই। এই ক্ষেত্রে দিনলিপি লেখার যে সিস্টেম বলতেছি, সিস্টেমটা তোমরা মাথায় রেখো কাইন্ডলি, ঠিক আছে? ওকে, আচ্ছা, আসো আমরা সামনের দিকে আগাই। সো এবার আমরা একটা হলো প্রতিবেদন হলো দিনলিপি পুরোপুরি দেখবো। বৈশাখী মেলার দিনলিপি, 14 এপ্রিল 2019, বার হচ্ছে কি শনিবার, সময় রাত 11টা 30 মিনিট, স্থান হচ্ছে কি তোমার মিরপুর। দেখো, আনন্দঘন স্মরণীয় দিন কাটালাম, সঙ্গে ছিল মা বাবা ভাই বোন মামা ও চাচাতো ভাই। সকালে গোসল করে নতুন পাঞ্জাবি পায়জামা পরে পান্তা ইলিশ খেয়ে বেরিয়ে পড়লাম বিশাল বটগাছের নিচে উদীচীর বর্ষবরণ অনুষ্ঠানে। সবুজ ঘাসের উপরে বসে কখনো নবীনদের সম্মিলিত কণ্ঠে, কখনো একক কণ্ঠে গান শুনে আমার অনেক বেশি ভালো লাগলো। দেখো শিক্ষার্থীরা, এই জায়গা থেকে শুরু করে আমি যদি বলি তোমার হচ্ছে পান্তা ইলিশ খেয়ে বেরিয়ে পড়লাম, এতটুকুতে জায়গা রয়েছে। এখানে কিন্তু লেখক উল্লেখ করে নাই যে তোমার হলো কিভাবে, মানে উল্লেখ করে নাই সে কি নিয়ে কথাবার্তা বলছে, বাট আসলে সে হিন্টস দিচ্ছে। এরকম আনন্দঘন স্মরণীয় দিন কাটালাম, সঙ্গে ছিলেন মা বা ভাই বোন মামা ও ছোট ভাই। দেখো, এতটুকু পড়ার পরে লাস্ট যখন বলছে পান্তা ইলিশ খেয়ে বের হয়েছে, তখনই আলটিমেটলি তোমার কি বোঝানো হচ্ছে? তোমার বোঝানো হচ্ছে এটা বৈশাখী মেলার কথা হলো গিয়ে বলতেছে। ওকে, আচ্ছা, এরপর দেখি, হ্যাঁ এপাশ ওপাশ মিলেই তো। আল্লাহ, আশা কি বলতেছো? এপাশ ওপাশ মিলে, সাপোজ 1 পেজ 2 পেজ 3 পেজ 4 পেজ 5 পেজ 6 পেজ, এপাশ ওপাশ মিলায়। বুঝতে পারছো? এপাশ ওপাশ মিলায় আশা। আমি কি তাহলে আল্লাহ অতগুলা পেজ যদি বলি, একটা রচনাও তো মানুষ 12 পেজ লেখা না, তখন তো 12 পেজ হয়ে যাবে। হ্যাঁ, প্রতিবেদন ইনশাল্লাহ আছে, ক্লাসের প্রতিবেদনে অনেক বড় একটা টাইম যাবে, ঠিক আছে? প্রতিবেদন আছে ক্লাসে বড় একটা টাইম যাবে, প্যারা নেই। এখন জাস্ট আমরা দিনলিপিটা নিয়ে অতটা প্যারা খেও না রে ভাই, এ কয় পেজ দেখতে পারে না, প্যারা খেও না। তাই হলো গিয়ে এক্স্যাক্টলি মিথিন ভালো কথা বলছে, মনের মাঝে যত আবেগ আছে সব লিখে দেওয়া লাগবে দিনলিপিতে। দিনলিপির এটাই সবচেয়ে কঠিন সময়। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি পরীক্ষার হলে বসছো 3 ঘন্টার একটা যুদ্ধে, এই যুদ্ধের মধ্যে তোমার মনে আবেগটা আসবে কোত্থেকে? আমি যে বলতেছি যে প্রথম প্যারাটা নাটকীয় করে লিখতে হবে, ড্রামাটিক হইতে হবে, আরে ভাই আমি 3 ঘন্টার একটা যুদ্ধে আছি, আমার মাথা ব্যথা এইটা 3 ঘন্টায় আমি ঠিক মতো লিখতে পারবো কিনা, ওইটার মধ্যে আমার মাথা থেকে সাহিত্য কেমনে বের হবে? ওই সময় আমার ভিতর থেকে নাটকীয় জিনিসপত্র কেমনে বের হবে?
রাইট? তাই সব কিছু মিলে যে বিষয়টা হলো ওকে বলতেছি প্রতিবেদন লেখাটা বেটার। আমি ডিরেক্টলি বলতেছি, এখানে তোমরা আমাকে বায়াস বলতে পারো, যদি বলো তো আমার কিছু করার নাই। প্রতিবেদনটা লিখলে নাম্বার বেশি আসে। যারা যারা দিনলিপি লিখেছো তারা ঠিক আছে, সমস্যা নেই, এতদিন লিখেছো, তোমরা যদি চাও লিখতে পারো। বাট সিস্টেম ওয়াইজ কি লিখেছো, 3টা মাস্টবি প্যারা করতে হবে, উপরে এই বিষয়গুলো লিখতে হবে, প্রথম প্যারাটা একটু নাটকীয় হতে হবে বা ড্রামাটিক হতে হবে, সব কিছু মিলায় এই জিনিসগুলো তুমি যে মেনটেন না করো, আমি জানি না তোমার কলেজে কি অবস্থা, তোমার বোর্ড পরীক্ষায় তুমি এভারেজের বেশি নাম্বার পাবা না, এভারেজ নাম্বার পাবা। অ্যান্ড বোর্ড পরীক্ষায় বাংলা সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যদি একটা কোশ্চেন এভারেজ পাও, সেটার কারণে তোমার A+ ছুটতে পারে। এটা আমি নিজে হলো কি এই বিষয়গুলো গত 5 বছর ধরে, মানে 4 বছরের অধিক সময়, অলমোস্ট 5 ইয়ার্স, এই যে তোমার সময় ধরে আমি পড়াচ্ছি, এই পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার নিজের ছাত্র জীবনে আমার ফ্রেন্ডদের অভিজ্ঞতা থেকে বলতেছি, ঠিক আছে? সো সব কিছু মিলে তোমরা কাইন্ডলি এই বিষয়টা মাথায় রাখো। ওকে, সো আগাই। তো দেখো আমরা কিন্তু ফার্স্টে এখানে একটা এই যে এই প্যারাটার মধ্যে ড্রামা সৃষ্টি হয় নাই, নাটক সৃষ্টি হয়নি, বাট অন্য একটা জিনিস সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে সাসপেন্স। এখানে তোমার আসলে সাসপেন্স একটা দেখাইছে যে তোমার নতুন পাঞ্জাবি পায়জামা পরে পান্তা ভাত খেয়ে, পান্তা ইলিশ খেয়ে বেরিয়ে পড়লাম। তার মানে কি? তার মানে হচ্ছে সে বলতেছে আমি কিছুটা করতে আছি, পান্তা ইলিশ। তখন রিডার বি লাইক আচ্ছা মেবি বৈশাখী মেলার কথা বলতেছে। হয় নাটকীয়তা, না হয় সাসপেন্স, এই বিষয়গুলো আলটিমেটলি এখানে আনতে হবে। আগাই তো এরপর নর্মালি কথাবার্তা গেছে, তারপর বলতেছে যে সে প্রথমে কি এক্সপিরিয়েন্স করছে, 3 রাস্তার মোড়ে গেরুয়া পোশাক পরা, এই যে গেরুয়া মানে খাকি পোশাক পরা। আর এই যে তোমার এইখানে আরেকটা হলো কি ঝামেলা আছে, ঝামেলাটা হয়েছে সেটা তোমার হচ্ছে একটু কঠিন ওয়ার্ড ইউজ করা লাগে। এই যে গেরুয়া শব্দটা আমরা কি ইউজুয়ালি ইউজ করি? ইউজুয়ালি ইউজ করি না, তাই না? বাট আমার এই টাইপ কঠিন ওয়ার্ড একটু হলো কি ইউজ করা লাগে। তারপর এখানে তোমার যেরকম 10-12টা হলো কি নৌকার কথা বলছে, চমৎকারভাবে সাজানো আছে, হাবিজাবি কথাবার্তা, মানে জাস্ট নর্মালি র্যান্ডাম যে বিষয়গুলো লিখতে হয় এখানে এগুলোই লেখা আছে। যখন তোমরা হলো কি জিনিসটা হাতে পাবা, স্লাইডটা হাতে পাবা, স্লাইডটা একটু কাইন্ডলি তোমরা দেখে নিও, ঠিক আছে? অ্যান্ড সব কিছু মিলে এখানে দেখো আমার নিজেরই স্লাইড লাগছে কয়টা, আমার এই একটা দিনলিপি লিখতে আমার নিজের স্লাইড লাগছে 7টা না 8টার মতো। সো দেখো আমি যদি পড়ানোর জন্য 7 থেকে 8টা হলো গিয়ে স্লাইড তোমাদের কাছে নিয়ে আসি, তাহলে তোমাদের পরীক্ষা হলে কী পরিমাণ লিখতে হবে, তাই না? তাই সবচেয়ে সবচেয়ে বেশি যদি আমি সবচেয়ে ভালো যদি হয়, আমি যেটা বলি তোমরা যদি অ্যাটলিস্ট 6 পৃষ্ঠা লেখো, তা না হলে একটু ঝামেলা হয়ে যাবে। ওকে, দিনলিপি না আই থিঙ্ক ঝামেলা নেই, প্রতিবেদন শুরু করবো এখন। প্রতিবেদন আছে, ক্লাস একটু লম্বা যাবে। এখন সবাই বলো, সবাইকে রেডি? প্রতিবেদন শুরু করব। স্লাইড আচ্ছা, মানে তোমরা যে ফাইলগুলো পড়ো ওই ফাইলগুলো আমরা যে পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করি, তো পাওয়ার পয়েন্টের এক একটা পৃষ্ঠাকে আমরা স্লাইড বলি। হ্যাঁ, প্রতিবেদন বোরিং লাগে হসতে আর তাই তো নাম্বারটা বোরিং হয়ে যাবে তোমার। পরে যখন রেজাল্ট কার্ডটা পাবা দেখবা যে বাংলা একটা বোরিং নাম্বার পাইছো। ওকে, তাহলে আমরা স্টার্ট করি স্লাইডটা। ওকে, মারিয়া আক্তার বলছে জি স্যার, আরিবা বলতেছে জি স্যার। ওকে, ডান 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 ডান, ঠিক আছে। এবার আজকের ক্লাসের মূল যে আকর্ষণ, সেই মূল আকর্ষণের দিকে আমরা যাই, প্রতিবেদন। সো প্রথম যে প্রতিবেদন নিয়ে আমরা আলোচনা করবো, এখানে কি বলছে, মনে করো তুমি সুমন, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্র। তোমার বিদ্যালয়ের সম্প্রতি একটি বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে, এ সম্পর্কে প্রধান শিক্ষক বরাবর একটা প্রতিবেদন লেখো। আমি প্রতিবেদন যেটা বিলিভ করি তোমরা মোটামুটি হলো গিয়ে জানো যে কি বললাম, আমার হচ্ছে প্রতিবেদন কিভাবে কি লিখতে হয় মোটামুটি একটা স্টাইল সম্পর্কে জানি। বাট আল্লাহর দুনিয়ায় প্রতিবেদন নিয়ে তোমাদের সবার একটা কমন কোশ্চেন আছে, ভাই কোন প্রতিবেদনে খাম দিব, কোন প্রতিবেদনে খাম দিব না, এই কোশ্চেনটা কি কারোর আছে? একটু কাইন্ডলি জানাও তো। ইফিত বলতেছে হ্যাঁ জানি না কিছুই। আচ্ছা, একজন আরবিতে নাম পড়তে পারতেছে না, ও বলতেছে ইয়েস। প্রতিবেদন কোন পাশ থেকে লাগে? অবভিয়াসলি প্রতিবেদন অলওয়েজ বাম পাশ থেকে। বাট ওইটা বাদ দাও, ওইটা আমি দেখাবো। আমাকে একটা কথা বললো যে প্রতিবেদন যখন হলো কি আমি লিখবো, খাম দিব কি দিব না?
কোন জায়গায় খাম দিব, কোন প্রতিবেদনে খাম দিব। ওকে, সো অ্যাজ ফার অ্যাজ আই নো তোমাদের সবারই কিন্তু এই কনফিউশনটা আছে। তোমাদেরকে আজকের ক্লাসে একটা ছোট্ট নিনজা টেকনিক শেখাবো, যে নিনজা টেকনিকটা শেখার পর থেকে ইনশাল্লাহ তোমার প্রতিবেদনের খাম নিয়ে প্যারা হবে না। তুমি প্রতিবেদনের কোশ্চেনটা ফার্স্টে পড়বা, মানে কোশ্চেনটা দেখেই তোমরা আসলে বুঝতে পারবা এই প্রতিবেদনে খাম দিব কি দেব না, দিব কি দেব না। আচ্ছা আসো, এবার হলো গিয়ে আমি চিন্তা করি, যদি তুমি একটা প্রতিবেদন, এই সবাই রেডি? প্রাতিষ্ঠানিক ভাই এত হলো গ্রামারটা আমার আমি জানি না, আমি ছোট্ট একটা ট্রিক্স বলবো, এই ট্রিক্স দিয়ে তোমার হচ্ছে গিয়ে খাম দেওয়া হলো গিয়ে। সব প্রতিবেদনে খাম থাকে না সিফাত চৌধুরী সাহেব, সব প্রতিবেদনে থাকলে লাইফ অনেক ইজি হয়ে যেত। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলতেছি, তুমি দেখবা তোমার যে প্রতিবেদনটা আছে, প্রতিবেদনটা তুমি হাতে হাতে দিতে পারতেছো কিনা। এই সিম্পল একটা কথা। এখানে কি বলছে, বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান, প্রধান শিক্ষক বরাবর একটা প্রতিবেদন লেখো। এটা একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে তোমার খাম দেওয়া লাগবে না। হ্যাঁ, একজন যে বললা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে খাম দেওয়া লাগে না, হি অর শি ইজ রাইট, বাট এটার পিছনে গ্রামারটা কি? এটার পিছনে গ্রামারটা হচ্ছে তোমার এই প্রতিবেদনে এই জন্য আমি খাম দিতে পারছি না, বিকজ এই প্রতিবেদনটা আমি হাতে হাতে দিতে পারবো। আমার স্কুলের হেডমাস্টার, আমি কি একটা প্রতিবেদন বানা হেডমাস্টারের উদ্দেশ্যে হলো গিয়ে খামে ভরবো, ডাক টিকেটে ফেলবো? প্রতিদিন সকালে স্কুল যাচ্ছি, রাইট? স্কুলে যাবো, কোথাও হেডমাস্টারের রুমে যাবো, ফিরে গিয়ে বলবো যে ভাই নেন, এই যে আপনারা প্রতিবেদন বানাইছি, নেন, হয়ে গেল। এখন হোয়াট ইফ তুমি একজন তুমি সাপোজ তুমি প্রথম আলোর একজন প্রতিবেদক। সো প্রথম আলোর ঢাকা অফিসে তোমার একটা প্রতিবেদন পাঠাইতে হবে। তুমি থাকো হচ্ছে মেহেরপুরে। সো তুমি মেহেরপুরের একটা কাহিনী লিখলা, লেখার পরে প্রথম আলো ঢাকা অফিসে প্রতিবেদনটা পাঠাচ্ছ। এখন মেহেরপুর থেকে তুমি কি উড়ে এসে দিবা? হ্যাঁ দিতে পারো, বাট ইউজুয়ালি এটা হয় না। সো তখন তুমি কি করবা, তোমার হচ্ছে গিয়ে ওই সকল প্রতিবেদনের ক্ষেত্রে খাম দিতে হবে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই তুমি যখন নিজস্ব প্রতিবেদক হও, প্রাতিষ্ঠানিক বোঝার দরকার নেই হাফিজুর। তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ, তোমরা আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, তাহলে তো আর প্রশ্ন থাকে না। একটু মনোযোগ দিয়ে শোনো, সবাই একটু চুপচাপ। আগামী 5 মিনিট কেউ কোনো কমেন্ট করবা না। সবাই কি মানে বলবো আমি, কারণ আমি খুবই এক্স্যাক্টলি, সবাই বলছে আবার বলেন। আগামী 5 মিনিট তোমরা যদি কোনো কমেন্ট না করো, একটু যদি 5টা মিনিট একটু তোমরা জাস্ট আদার্স করে প্রশ্ন না করো, তাহলে আমি এই জিনিসটা ভালো করে বুঝাতে পারি। সবাই একটু নেক্সট 5 মিনিটস, 2:23 থেকে 2:28 একদম হলো চুপ থাকবা, কোনো কমেন্ট না, কোনো কমেন্ট না, প্লিজ, আই রিকোয়েস্ট। ঠিক আছে? আচ্ছা, আমি হলো কি আবার স্টার্ট করি। প্রতিবেদনে খাম দিব কি দেব না, এটা তোমাদের অনেক বড় ডাউটের জায়গা। খুবই সিম্পলি যদি হচ্ছে কে বলি, প্রতিবেদনটা তুমি যদি হাতে হাতে জমা দিতে পারো খাম দিবা না, যদি হাতে হাতে জমা না দিতে পারো খাম দিবা। তুমি একটা স্কুলে পড়ো, সেই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে তুমি একটা প্রতিবেদন লিখবা স্কুলের হেডমাস্টারকে উদ্দেশ্য করে। অবভিয়াসলি তুমি ডাক টিকিট আনবা না, খাম লিখবা না, তুমি এটা ডাকঘরে গিয়ে ফেলবা না। কারণ প্রতিদিন সকালবেলায় তো তোমার হলো গিয়ে যে স্কুলটা আছে, স্কুলে যাচ্ছ, হেডমাস্টার দেখা হচ্ছে, তখন তুমি হেডমাস্টারকে হাতে হাতে দিয়ে দিবা। এটা একটা বিষয়। নাম্বার 2, সংবাদপত্র প্রতিবেদন, যেটা মানে তুমি যখন নিজস্ব প্রতিবেদক, তুমি যখন নিজেই একজন প্রতিবেদক হচ্ছ, তখন আলটিমেটলি বেশিরভাগ সময় দেখা যায় যে তুমি যে স্থানে রয়েছো, তোমার সংবাদপত্রের অফিসটাও সেখানে, কোশ্চেনে বলা থাকে, ঠিক আছে, নিজস্ব প্রতিবেদক অমুক জায়গা। ইন দ্যাট কেস তোমার খাম দেওয়া লাগবে না, কারণ তুমি তো আসলে সাপোজ প্রথম আলো একটা পত্রিকা, সেই পত্রিকা তুমি নিজস্ব প্রতিবেদক, প্রথম আলোর অফিসও ঢাকায়, তুমি একটা রিপোর্টও করছো ঢাকায়। সো আলটিমেটলি তোমার এক্ষেত্রে খাম দেওয়া লাগবে না। কারণ হলো এখানে এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে হলো গিয়ে বোঝাচ্ছে তুমি তোমার জায়গা থেকে ওই একই অফিসে আছো, সে অফিস থেকে হলো গিয়ে একটা রিপোর্ট তৈরি করে সাবমিট করছো। ডাক টিকিটের যে খাম, সে খাম দেওয়া লাগছে না, বাট একটা বক্স করা লাগে লাস্টে, এটা হচ্ছে প্রতিবেদকের নাম, প্রতিবেদনের নাম, স্থান, এগুলোর একটা বক্স করা লাগে। ওটা কিন্তু আবার তোমার খাম না, আমি দেখাই দিব, ঠিক আছে? এটা একটা গেল। আরেকটা হবে কি, সংবাদপত্রের প্রকাশের জন্য তোমার প্রতিবেদন, এই প্রতিবেদনটা কোনো রিপোর্টার করে না, লাইক আম আদমি করে। সাপোজ আমি দেখতে পাচ্ছি প্রচুর গরম, আমার মনে হয় যে ক্যান্টনমেন্ট থানাকে একটু জানানো দরকার, ভাই আপনি একটু ইয়া করেন, কি বলেন,
পুরা হলো ক্যান্টনমেন্ট এরিয়াতে পানি ছিটান, ঠিক আছে। এক্ষেত্রে আমার একটা সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন লিখতে হবে কিংবা সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি লিখতে হবে। সো তখন ওইখানে গিয়ে তুমি আর খাম ইউজ করবা, কারণ তুমি যে সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি লিখতেছো কাকে উদ্দেশ্য করে লিখতেছো তো তোমার এডিটরকে উদ্দেশ্য করে। এইটা তো তোমার বাড়ির পাশে নাই, এইটা তো আছে আরেক দুনিয়া, সেটা আছে কারওয়ান বাজারে, তুমি তো থাকতেছো হচ্ছে কি মিরপুরে। সো তোমার কি করতে হচ্ছে, মিরপুর থেকে জিনিসটা হলো গিয়ে লিখে আলটিমেটলি তোমার হলো গিয়ে পাঠাইতে হবে ডাকঘরের মাধ্যমে। সো এক কথায় তুমি যেই প্রতিবেদনটা হাতে হাতে জমা দিতে পারতেছো সেই ক্ষেত্রে তোমার কোনো ডাক টিকিট ইউজ করতে হবে না। যেটা পারতেছো না সেক্ষেত্রে তোমার ডাক টিকিট বা খাম ইউজ করতে হবে। খাম আঁকায় দেখাই দিব তিশা, সমস্যা নেই, মূল পড়ায় যাই, এখন মূল পড়ায় তো যাই নাই, তোমার একটা বেসিক কোশ্চেন আমি সলভ করতেছিলাম, বুঝছি। আরে সরকারি বাংলা কলেজ, এটা নিয়ে এখন কথাবার্তা না বলি। এই যে সাকিবুল ইসলাম, যে প্রতিবেদন হাতে হাতে দেওয়া হয় সেখানে খাম দিতে হবে না। ওকে, ঠিক আছে, এই বিষয়টা একটু তোমরা বুঝো। ওকে বাচ্চারা, ডান, আই থিঙ্ক ক্লিয়ার তোমরা সবাই, ঠিক আছে। প্রায় 250 জন স্টুডেন্ট আছো, সো এটা ক্লিয়ার হওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার আসো মূল পড়ার মধ্যে যাই। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই কোশ্চেনটা পড়ো, এই কোশ্চেনটা পড়ে আমাকে জানাও তো এটার মধ্যে তোমার খাম দেওয়া লাগবে? খাম দেওয়া লাগবে এখানে? যদি ক্লিয়ার হয়ে থাকে জানাও এখানে খাম দেওয়া লাগবে কিনা। সাবাস 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 সাবাস, এখানে অ্যাকচুয়ালি খাম দেওয়া লাগবে না। আসো তাহলে আগাই। তো ফার্স্টে হচ্ছে কি তোমার কোশ্চেনটা আরেকবার একটু পড়ি। তুই মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর একজন ছাত্র, তোমার বিদ্যালয় সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষক বরাবর একখানা প্রতিবেদন লেখো। সো যেহেতু প্রধান শিক্ষকের বরাবর একখানা প্রতিবেদন লিখবা, ফার্স্টে তোমার এইভাবে হলো কি লিখতে হবে বরাবর। সো তোমরা ট্রাই করো, মানে বরাবরের পরে বরাবরটা দিতেও পারো নাও দিতে পারো, বাট এখানে অবশ্যই তারিখ দিবা। সাপোজ 23 এপ্রিল, আর লিখলাম বাংলা ইংলিশে 23 এপ্রিল 2024, ঠিক আছে। সো প্রধান শিক্ষক মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মেহেরপুর সদর, বিষয় প্রতিবেদন তৈরির আবেদন প্রসঙ্গে। বাচ্চারা এই ধরনের যদি কোনো প্রতিবেদন আসে অবশ্যই এরকম একটা স্মারক নং উল্লেখ করতে হবে। স্মারক নংয়ের জন্য আই সাজেস্ট তোমরা যে কোনো একটা জিনিস মুখস্থ করে ফেলো। ওকে, আমরা যদি হলো গিয়ে চিন্তা করি স্মারক নং 126/ক, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ঘটনার উপরে তুমি প্রতিবেদন তৈরি করতে চাচ্ছ সেই ঘটনার একটা নাম্বার, এরপর 22/10/2023 ইং, এটা দিয়ে অ্যাকচুয়ালি তারিখ বোঝায় যে কয় তারিখে ঘটনাটা হয়েছিল। ঘটনাটা হয়েছিল তোমার 22 অক্টোবর, ঠিক আছে, 22 অক্টোবর 2000, হ্যাঁ তারিখ আমি দিয়ে দিয়েছি, তারিখ হলে আমি দিয়ে দিয়েছি, দেখো এই যে আমি টাইপ করে তারিখ দিয়ে দিয়েছি 22 অক্টোবর 2023। এরকম একটা সময়তে কি হয়েছে, এই ঘটনাটা ঘটছে। কি ঘটনা ঘটছে তোমার হলো এই যে একটা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বরাবরের পাশে লিখবো নাকি বরাবরের উপরে লিখবো? আচ্ছা আমি এটা একটু ঠিক করে দিই। তোমার বরাবর না লিখবা না, বরাবর না লিখলেও চলবে, বরাবরের বদলে লিখবা তারিখ। এটা হবে কি তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো বরাবর লিখলেও চলে না লিখলেও চলে, বাট বরাবর লিখো না, না লিখলে বেটার। সো এরকম একটা অবস্থায় করে স্মারক নং দিবা। সূত্র মতে আদিষ্ট হয়ে নিম্নোক্তর প্রতিবেদনটা তৈরি করছি। তোমরা এই স্লাইডটা পাওয়ার পরে প্রথম যে প্যারাটা রয়েছে প্রথম প্যারাটা কাইন্ডলি মুখস্থ করে ফেলো বা মেমোরাইজ করে ফেলো। মানে এই ধরনের যদি কোনো প্রতিবেদন আসেন, লাইক স্কুলের টিচারের কাছে হলো গিয়ে প্রতিবেদন হলো গিয়ে লিখতেছি, সো এরকম একটা বিষয়, সো এরকম ক্ষেত্রে তোমার এভাবে লিখতে হবে। হ্যাঁ সকল ক্ষেত্রে সেম স্মারক নং দেওয়া যাবে। প্রতিবেদন কয় পৃষ্ঠা লাস্টে বলবো এখন না, সকল ক্ষেত্রে সেম স্মারক নং দেওয়া যাবে। তো এটা তোমার মাথায় রেখো। সো গেল, এরপরে দেখি ফার্স্টেই তোমার প্রতিবেদন শুরু হওয়ার পরেই এবার একটা টাইটেল দিতে হবে।
টাইটেলটা দিয়ে নর্মালি হচ্ছে কি লিখবা। এই ধরনের প্রতিবেদন তোমরা সবসময় যে কাজটা করবা, খাতার বাম পাশ থেকে শুরু করবা, বাম পাশ থেকে শুরু করবে নাম্বার 1 এবং তোমার 4 পৃষ্ঠার মতো লিখবা। ঠিক আছে, 4 পৃষ্ঠা লিখবা। ঠিক আছে, খাতার বাম পাশে লিখলে তোমার 4 পৃষ্ঠার মতো লিখতে হবে। ক্লিয়ার সবাই? কি রে ভাই, তোমরা কি নিয়ে চ্যাট করো? 4 পেজ ভাই, তোমরা এমন ভাবে বলতেছ যে মানে এত এত পেজ বলতেছ, 4 পেজ অনেক কম একটা পেজ। দিনলিপির চেয়ে অ্যাটলিস্ট কম। মহত্ব না, হ্যাঁ জনাব লিখতে পারো, সমস্যা, এবার মহত্ব একটু মানে বুঝে তো, হ্যাভি একটা ওয়ার্ড, আর কিছু না। ওকে, সো এটা হচ্ছে তোমার প্রতিবেদন লেখার নিয়ম। সবাই এতটুকু স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো। আমি স্লাইডের সামনে থেকে সরে যাই। ওকে, সবাই তোমার ইয়া নিয়েছো? আরে 4 4 8 না, 4 মানে 2 = 4। এক পৃষ্ঠায় কয় লাইন তোমার হাতের লেখার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এস ডান আই থিঙ্ক সবার। ওকে বাচ্চারা, আসো আগে সামনের দিকে। সো গেল, এই গেল তোমার এই একটা প্রতিবেদন। এই প্রতিবেদন বাকি সব কিছু রয়েছে এখানে। তবে একটা বিষয় হলো, ট্রাই করো যে কোনো প্রতিবেদনের ক্ষেত্রেই যদি পারো একটু পয়েন্ট করে লেখার ট্রাই করো, যত পয়েন্ট দেওয়া যায় সেক্ষেত্রে। 2 ভাই, উফ তোমরা পৃষ্ঠাটা খুব বেশি ঝামেলা করতেছো। আমি তো বলছি তোমার 4 পৃষ্ঠা, তাই না? একটা খাতা শুরু করে বাম দিক থেকে শুরু করা 4 পৃষ্ঠা, 4 পৃষ্ঠাকে লিখেই দেখো না, তোমাদের রচনাও তো লিখতে হবে। ঠিক আছে, এরপর দেখি লাস্টে এইভাবে তোমার একটা কনক্লুশন আনতে হবে। প্রতিবেদক সুমন, 10ম শ্রেণী, অমন অমক। সো তুমি হলো কি তোমার হলো কি কি বলে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আমি দেখাই দিব। সো প্রতিবেদক তোমার সুমন, 10ম শ্রেণী। সো আলটিমেটলি এখানে কি বলতে হচ্ছে যে এই যে বান্দা সুমন, সে ক্লাস 10-এর পরে সে প্রতিবেদনটা লিখছে। লাস্টে অবভিয়াসলি তোমার এই বিষয়টা তোমার দিতে হবে সবার উদ্দেশ্যে। ঠিক আছে, ডান গেল। এরপর দেখি পরবর্তীতে প্রতিবেদন রচনা। এবার মনে করো তুমি আসিফ, দৈনিক যুগান্তর পত্রিকার রাজশাহীর প্রতিনিধি। দেখো বলে দিছে রাজশাহীর প্রতিনিধি। অগ্নিকাণ্ড প্রতিরোধে চাই জনসচেতনতা শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো। এবার বলো এটার মধ্যে খাম লাগবে কি লাগবে না? স্মারক নং প্রশ্নে দেওয়া থাকে সাওয়া, যদি না দেওয়া থাকে নিজের মতো করে লিখতে হয়। কেন লাগবে? সুমাইয়া বলতেছে লাগবে না। আচ্ছা, যারা বলতেছে লাগবে, যারা বলতেছে লাগবে না, দুইটার মধ্যে জাস্টিফিকেশনটা কোথায়? জাস্টিফিকেশনটা কই? কেন লাগবে কেন লাগবে না? নিজেই তো প্রতিবেদক, তাই প্রতিবেদনে খাম লাগবে না। ওকে ঠিক আছে, হ্যাঁ গুড পয়েন্ট। কারণ রাজশাহী থেকে পাঠানো হবে ফাইল, গুড পয়েন্ট। সো লেটস সি। আসো আমরা স্টার্ট করি। সো এইখানে তোমার কি বলতেছে, দৈনিক যুগান্তর পত্রিকার রাজশাহী প্রতিনিধি অগ্নিকাণ্ডে চাই জনসচেতনতা শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন। আসো আমরা স্টার্ট করি। অগ্নিকাণ্ড প্রতিরোধে চাই জনসচেতনতা। এই ক্ষেত্রে তোমার রাজশাহী প্রতিনিধি হলো কি বলতেছে দৈনিক যুগান্তরের। এখন এই ক্ষেত্রে আসলে তোমার যে খামটা আছে, খামটা দেওয়া লাগবে না।
খাম বলতে তোমার ডাকটিকার সম্বলিত খাম, অন্য একটা খাম দেওয়া লাগবে, সেই খামটা আমি এঁকে দেখাবো। তার কারণ হচ্ছে দৈনিক যুগান্তরের রাজশাহীর যে খবরটা আছে সেটা অ্যাকচুয়ালি রাজশাহী এরিয়াতেই পাবলিশ হবে। সো ওইখানে যে যুগান্তরের অফিস আছে ওই জায়গাতে গেলেই কিন্তু আলটিমেটলি আমরা এই বিষয়টা মানে অ্যাকনোলেজ করতে পারতেছি। সো এখানে ডাকটিকার সম্বলিত খাম দেওয়া লাগবে না, বাট অন্য একটা খাম দেওয়া লাগবে, সেটা আমি এঁকে দেখাবো। আগাই রাজশাহী প্রতিনিধি দৈনিক যুগান্তর 1 ফেব্রুয়ারি 2023। গতকাল জেলার রাজাবাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 200 দোকান পুড়ে ভস্ম হয়ে গিয়েছে। অত কিছু বাদ দাও, এই ধরনের প্রতিবেদনের তোমার প্রথম যে বৈশিষ্ট্য, ফার্স্টে তোমার একটা কি দেওয়া লাগবে, টাইটেল দেওয়া লাগবে। তারপর রাজশাহী প্রতিনিধি দৈনিক যুগান্তর, এটা যেটা আছে এটা হলো তোমার সেকেন্ডে দেওয়া লাগবে। এই দুটো বিষয় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো রাজশাহীর প্রতিনিধি, তারপর দাড়ি, দৈনিক যুগান্তর দাড়ি, 1 ফেব্রুয়ারি 2023 ডাবল দাড়ি। এই যে দাড়িগুলো যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভাইয়া প্রতিবেদনের মধ্যে দিনলিপি লিখলে বেশি ভালো হবে কি না, প্রতিবেদন লিখলে বেশি ভালো হবে। সো তোমার ফার্স্টে বাচ্চারা একটু মনোযোগ দাও, এখানে যে আমি দুটো প্যারা লিখেছি এই দুটো প্যারা কিন্তু অবশ্যই 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 তোমার লিখতে হবে, বুঝতে পারছি? বিষয় দেওয়া না, এই ক্ষেত্রে তোমার বিষয় দেওয়া লাগবে না, এটা তোমার সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন নিজস্ব প্রতিবেদক না তুমি, এই ক্ষেত্রে তোমার বিষয় দেওয়া লাগবে না। নিচে নিচে লিখলে না, নিচে নিচে লিখো না, নিচে নিচে না লিখে সংবাদপত্রের প্রতিবেদন কখন নিচে নিচে লেখে না, বরঞ্চ এইভাবেই বাম থেকে ডানে লেখে, ঠিক আছে? আরে আমাদের রাজশাহীর একজন চলে আসে, কি হেমরন, ঠিক আছে, আরেকবার বলেন ভাইয়া। বেসিক্যালি তোমার এই যে 1 নাম্বার যে পয়েন্টটা দিয়েছে কিনা তোমার লিখতে হবে, 2 নাম্বার পয়েন্টটাও লিখতে হবে, এবং 2 নাম্বার পয়েন্টে বেশ কিছু বিষয় আছে। রাজশাহী প্রতিনিধি দৈনিক যুগান্তর 1 ফেব্রুয়ারি 2023, এতগুলো যে বিষয় এখানে আছে। সো এইখানে তোমার যে কাজটা করতে হবে এটা তোমার পাশাপাশি লিখতে হবে, এবং একটা দাঁড়িয়ে লাস্টে গিয়ে 2টা দাঁড়িয়ে এভাবে। কালার পেন, হ্যাঁ কালার পেন ইউজ করতে পারবা শুধুমাত্র তোমার এই টাইটেলটা লেখার সময়, বুঝতে পারছি? ওকে, খাম দেখাবো লাস্টে খামটা দেখাবো। ওকে, আই থিঙ্ক ডান। তোমাদের কমেন্টে মারামারি একটু সলভ করি। কয় প্যারা লেখা, আমি হলো গিয়ে কি রিপ্লাই দিব ফাতেমা? আচ্ছা, তোমার বেসিক্যালি এখানে তোমার 3 প্যারা লিখতে হবে, এটা হচ্ছে কি তোমার 3 প্যারা লিখতে হবে। তারপর হচ্ছে কি উপরে টাইটেল দিতে হবে, তিন প্যারা লিখতে হবে, টাইটেল দিতে হবে, এবং এরপর যদি হলো কি চিন্তা করি, টাইটেল দিতে হবে, 3 প্যারা লিখতে হবে, এবং তোমার এটা 3 থেকে 4 পৃষ্ঠা, এটার পরিমাণ একটু কম, আবার 3 থেকে 4 পৃষ্ঠা লিখতে হবে, 3 থেকে 4 পৃষ্ঠা। সো তোমার সংবাদপত্রের প্রতিবেদনের ক্ষেত্রে আমাদের এই নিয়মটা মেনটেন করতে হবে, বুঝতে পারছি আমরা সবাই? এসএস মানে স্ক্রিনশট, ক্লিয়ার সবাই? প্রতিবেদনের বাক্যগুলো, হ্যাঁ প্রতিবেদনের বাক্যগুলো অবশ্যই এবার গুছিয়ে লিখতে হবে, গেল। সো এবার আসো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, প্রতিবেদনের একদম লাস্টে যে আসিফ ইকবাল রাজশাহী প্রতিনিধি, এই বিষয়টা তোমার কিন্তু আলটিমেটলি লিখতে হচ্ছে। এখন এই সকল প্রতিবেদনের ক্ষেত্রে তোমার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ে উল্লেখ করতে হবে, এটা অবশ্য পরবর্তীতে হলে আবার দেওয়া আছে। আচ্ছা, আমি তো এটা লিখে দেখাই, ঠিক আছে? আচ্ছা, তোমার একটা প্রতিবেদন শেষ হওয়ার পরে এটা চাইলে তোমরা শুরুতেও দিতে পারো, বাট এটা আই সাপোর্ট একদম হলো লাস্টে দেওয়া। এটা কি তোমার হলো ফার্স্টে লিখতে হবে প্রতিবেদনের নাম, একটা প্রতিবেদন শেষ হওয়ার পরে প্রতিবেদনের নাম,
যে নামটা সেটা। প্রতিবেদকের নাম, প্রতিবেদক, প্রতি কি বেদক, প্রতিবেদকের নাম। সাপোজ প্রতিবেদককে, প্রতিবেদক হচ্ছে কি আমি পারসন। এরপর কি প্রতিবেদনের স্থান, প্রতিবেদনের স্থান সাপোজ রাজশাহী বা ঢাকা, ডিএইচকে লিখলাম। একইভাবে প্রতিবেদনের সময়, ঠিক আছে, প্রতিবেদনের কি সময়, এটা তোমার কি সাপোজ হচ্ছে গিয়ে সময়ের মধ্যে তারিখটাও আসবে। তো সাপোজ 24 এপ্রিল 2024 দুপুর 2টা। এভাবে এই বিষয়গুলো লিখতে হবে। একটা প্রতিবেদন তোমার লেখার পরে, লেখা শেষ হয়ে যাবার পরে এরকম একটা খাম দেওয়া উচিত। সো এই ধরনের খাম তোমরা চাইলে প্রতিবেদনটা শুরুতেও দিতে পারো, বাট আমার কাছে পার্সোনাল প্রেফারেন্স হলো প্রতিবেদনের লাস্টে দেওয়া। এটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই স্টাইলগুলো থাকবে, প্যারা নাই ভাই। প্রতিবেদনে সাজেস্ট করবেন এক্সামে আসার পসিবল, হ্যাঁ আমি অবশ্যই সাজেশন দিয়ে দিব, এন্টায়ার সাজেশনই তোমরা দিয়ে দিব, ঠিক আছে। সো হলো গিয়ে সমস্যা নাই। তো এই যে আরেকটা প্রতিবেদন রচনা আমরা দেখতে পাচ্ছি, মাদকাসক্ত যুব সমাজের অপেক্ষা অন্যতম একটি প্রধান কারণ। এই প্রতিবেদনটা অনেক জায়গায় এসেছিল, যশোর বোর্ড 15, বরিশাল বোর্ড 2022, তারপর হচ্ছে গিয়ে তোমার ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, দেন হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজারের এক কলেজও কিন্তু এসেছিল। সো দেখো এইটাতে আমি কি করেছি, আবার কিনাতে একদম শুরুতেই হচ্ছে তোমার দিয়ে দিয়েছে প্রতিবেদকের নাম। দেখো অনেক সময় দেখা যায় যে তোমাদের যে বইটা রয়েছে, তোমাদের যে কোশ্চেনটা আসে, সেই কোশ্চেনের মধ্যে প্রতিবেদকের আলাদা কোনো নাম দেওয়া থাকে না। তখন আবার ভুলেও নিজের নাম দিও না, তখন সেক্ষেত্রে ক খ গ খ বা XYZ দিবা। প্রতিবেদনের বিষয়টা লিখবা, প্রতিবেদনের বিষয়টা যে টপিকটা নিয়ে তুমি লিখছো, মাদকাসক্তি ও যুব সমাজের অবক্ষয় অন্যতম প্রধান কারণ, মানে টাইটেলটা। স্থান হচ্ছে তোমার কক্সবাজার, তারিখ ও সময় হচ্ছে 17 জানুয়ারি 2023। এভাবে আলটিমেটলি তোমরা এই বিষয়টা লিখে ফেলবা। সো দেখো আবার একইভাবে শুরু হয়েছে, মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ, এরকম একটা তোমার কিন্তু বিষয় এখানে রয়েছে। এখানে কি বলতেছে, পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। সো পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনার জন্য এই পলিসি তোমার অ্যাডপ্ট করতে হবে। পত্রিকায় প্রকাশের উপযোগী সেহেতু তুমি অবশ্যই নিজস্ব প্রতিবেদক, সেটা কিন্তু মাথায় রেখে কাজটা করতে হবে। এতটুকুই আমরা বুঝছি। আমরা এই পর্যন্ত 2টা প্রতিবেদন লেখা শিখাইলাম। একটা তোমার স্কুল কলেজে তোমার একটা প্রতিবেদন করতে হবে সেটা, আর একটা হলো পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন। পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন হলো 2 রকমের হয়ে থাকে। একটা হলো তোমার নিজস্ব সংবাদ প্রতিবেদক দেয়, এবং আরেকটা হচ্ছে তোমার জনমানুষ দেয়। তো জনমানুষ যারা হলো দিচ্ছে, সেক্ষেত্রে হলো আমরা এখানে যেরকম খাম এঁকে শিখলাম, এভাবে খামটা আঁকতে হবে। বুঝতে পারছি আমরা সবাই? ক্লিয়ার সবাই? ওকে, কারো কোনো সমস্যা আছে? ওকে, ডান। আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছ। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া মাইশা। প্রতিবেদনের নম্বর বেশি পাওয়া যায়, মানে ফ্র্যাঙ্কলি প্রতিবেদনের অনেক নম্বর। প্রতিবেদনে তো ভাই যে নিয়মগুলো আছে, নিয়মগুলো ফলো করলে 50% মার্ক চলে আসে। এই স্লাইডগুলো থাকবে 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 ফারহানা, এই স্লাইডগুলো থাকবে। বক্সটা কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে রিপিট করবেন? আচ্ছা ভাইয়া, নিউজ পেপারটা আবার কি রিপিট করবেন? আচ্ছা দেখো, নিউজ পেপারে তুমি যদি নিজস্ব প্রতিবেদক হও, তুমি হচ্ছে কি নর্মালি একটা প্রতিবেদন লিখবা, লেখার পরে যে খামটা আমি দিলাম, খামটা হলো লাস্টে দিয়ে দিবা। তুমি যদি নিজস্ব প্রতিবেদক না হও, সেক্ষেত্রে তোমার ওই যে উপরে একটা লিখছি না, যে দেখো এই জায়গায় দেখো, তুমি এই ক্ষেত্রে কিন্তু এই প্রতিবেদনে কিন্তু তুমি নিজস্ব প্রতিবেদক না। এখানে কি বলছে, মাদকাসক্তি সমাজের অবক্ষয়ের অন্যতম প্রধান একটি কারণ, এই লেখো। আর এখানে আমরা কি লিখছি দেখো, আরে বৈশাখী মেলা চলে আসছি আমরা। এখানে দেখো, তুমি মনে করো তুমি সুমন, আচ্ছা এটাও না, এখানে আমি কি বলতেছি, মনে করো তুমি আসিফ দৈনিক যুগান্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক। তুমি
যদি কোনো পত্রিকার নিজস্ব প্রতিবেদক হও, তোমাকে বলে দিবে যে ভাইয়া তুমি অমুক জায়গার নিজস্ব প্রতিবেদক, তখন তোমার এরকম একটা লাইন লিখতে হবে, বাট যদি তোমার প্রশ্নটা এমন হয় এবং তোমাকে না বলে দেয় যে ভাই তুমি একটা প্রতিষ্ঠানের নিজস্ব প্রতিবেদক না, জাস্ট র্যান্ডামলি সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন লেখো, তখন তোমার খালি এই যে এখানে যে লাইনটা আছে নিজস্ব প্রতিবেদক অমন, এইটা হলো লেখা লাগবে না, বাট উভয় ক্ষেত্রে খাম আঁকতে হবে। এবার কি বুঝতে পারছি আমরা? এবার ক্লিয়ার? কে জানি প্রশ্ন করছিলাম, মুনিয়া না কে জানি প্রশ্ন করছিলাম, খাম কি বাম পাশে, বাম পাশ খাম নিচে লিখবা, মানে বাম পাশ বুঝি নাই, সিদরাতুল মুনতাহা। ওকে, স্নেহা প্রশ্ন করছিল। ওকে ডান স্নেহা, থ্যাংক ইউ সো মাচ। আসো আগাই সামনের দিকে। তো গেল, এটা আমাদের গেল, এই প্রতিবেদক শেষ। এবার দেখো, এবার আমরা বেসিক্যালি আবেদনপত্র নিয়ে আলোচনা করবো, অ্যান্ড আলটিমেটলি আবেদনপত্র যখন হচ্ছে কি আমরা শিখবো, এরপরে দেখা যাবে যে আমাদের ক্লাসও কিন্তু অতক্ষণ আর শেষ নাই। আচ্ছা, খাম কি শর্ট প্রতিবেদনে দিব? আচ্ছা হোস্টেল, তুমি মনে হয় তখন ক্লাসে ছিল না। খাম আসলে শর্ট প্রতিবেদনে দিতে হয় না। কোন কোন প্রতিবেদনে দিতে হয় ইতিমধ্যে আমি বলে দিয়েছি। নিজস্ব প্রতিবেদক আর নিজস্ব প্রতিবেদন না, কিভাবে বুঝবো? কোরবান আলী, প্রশ্নে বলা থাকবে ধরে নাও তুমি অমক পত্রিকার নিজস্ব প্রতিনিধি, যদি এটা বলা থাকে তার মানে তুমি নিজস্ব প্রতিবেদক, আর যদি এমন কিছু না বলা থাকে তার মানে তুমি প্রতিবেদক না। বুঝতে পারছো? এবার বুঝতে পারছি কোরবান আলী? উফ, অন্তর কুড়ি লিখতে লিখতে কপাল থেকে ঘাম ছুটে যাচ্ছে বেচারার। কোরবান আলী বুঝতে পারছি এবার? কোরবান, রচনা সাজেশন দিব আজকের ক্লাসে না। কোরবান বুঝছি? এই কোরবান ব্রাদার, না কোরবান জানে কি বসলো, কোরবান বললো যে ভাইয়া এমনটা, ভাইয়া খামটা একটু ড্রয়িং করে দেখার, মাত্র দেখাইছি তাসনিয়া। ওকে, আই থিঙ্ক হলোকে বুঝতে পারছো তো ভাইয়া, আবার একটু বুঝুন, কোনটা বুঝাবো শ্রাবণ বলো? ভাই একটার খাম না না, আগে পরে কিছু নাই, আমি সাজেস্ট করি প্রত্যেকটার খাম লাস্টে দেওয়া, কোনো কোনো জায়গায় আগে পরে করে, বাট খাম লাস্টে দেওয়া বেটার। আচ্ছা কোরবান কই গেছে ভাইয়া, স্মারক নংটা আবার বুঝাবেন। আচ্ছা, যখন তোমার কোনো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে পারে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কোনটা? তোমার স্কুল কলেজে কোনো একটা ঘটনা ঘটছে, ওই ঘটনাটা তোমার একটা প্রতিবেদন আকারে লিখতে হবে। সো এই ক্ষেত্রে তোমার একটা স্মারক নং দেওয়া লাগে, ঠিক আছে? স্মারক নংটা কীরকম হয় বাচ্চারা? স্মারক নংটা হয় তোমার একটা নাম্বার থাকে, সাপোজ 126-এর ক, 126/ক, এটা তোমার স্মারক নং, এবং এটা পাশে তারিখ থাকে যে কোন তারিখে ওই অনুষ্ঠানটা হয়েছে, এই তোমার স্মারক নং। এখন স্মারক নং ইউজুয়ালি তোমার কোশ্চেনে দিয়ে দেয়, ইফ না দেয় ইন দ্যাট কেস তোমার নিজের মতো করে দিতে হবে। আমি একটা তোমাদেরকে স্যাম্পল দিচ্ছি, স্যাম্পলটা মুখস্থ রেখে তাহলেই হবে। প্রতিবেদন কি 3 প্রকার? প্রতিবেদন আসলে তোমার নির্দিষ্ট কোনো প্রকার নাই। আবেদন তোমার হচ্ছে প্রতিবেদন অনেক ধরনের হতে পারে, সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন হতে পারে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হতে পারে, অনেক রকমের হতে পারে, মানে পার্টিকুলার কোনো প্রকার নেই। আচ্ছা, একটু আগেই আসলাম, হাফ বুঝতে পেরেছি। রুহি আবার একটু ক্লাসটা রিভাইন্ড করে দেখি নিও, তাহলেই হবে, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, কোনটা কোনটা আসতে পারে এক্সাম, আমি কেমনে বলবো? বুঝি নাই ফাতেমা তোমার প্রশ্নটা অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি হলো সকালবেলা অ্যাকচুয়ালি লাইভ দেওয়ার কোনো ওয়ে নাই আমাদের, সবগুলো দুপুরেই হবে। ঠিক আছে, সব বোর্ডের সাজেশন দিব। এবার তাহলে আমরা সামনে আগাই, আবেদনপত্র রচনা আমরা শিখি। সবাই ক্লিয়ার? রচনা দিব পরের ক্লাস, আজকের ক্লাসে না। ওকে, আসো আগে। সো এখানে তোমার হলো কি একটা আবেদনপত্র দেখতে পাচ্ছি, একই আবেদনপত্র অনেকভাবে এসেছিল। যেরকম একবার হলো বলছে পিতার বদলিজনিত কারণে প্রশংসাপত্র নেওয়ার জন্য, প্রশংসাপত্র হচ্ছে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো। দশম শ্রেণীর ছাত্র, প্রশংসাপত্র হচ্ছে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। ফার্স্টে তোমার বুঝতে হয় প্রশংসাপত্র কি। প্রশংসাপত্র হচ্ছে কি টেস্টিমোনিয়াল। সাপোজ তুমি কোনো কারণে তুমি স্কুলটা লিভ করতে চাচ্ছ, আমি যেরকম আমার স্কুল ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা, অ্যান্ড কলেজ ছিল আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট। সো আমি সাপোজ আইডিয়ালে ক্লাস 1 থেকে পড়ি,
আইডিয়ালে ক্লাস 5 ওঠার পর আমার মনে হলো না হাই স্কুলে ভালো লাগতেছে না, আমি স্কুলটা থেকে চেঞ্জ করে অন্য একটা স্কুলে যাবো। সাপোজ হচ্ছে কি আমি কোন স্কুলে যাব, আমি সেন্ট জোসেফ স্কুলে ভর্তি হব। সো ভালো কথা, আমি হচ্ছে কি তখন যাব আমার স্কুলের হেডমাস্টারের কাছে। হেডমাস্টার গিয়ে বলো, স্যার আমার তো আপনার স্কুলে ভালো লাগতেছে না, স্কুল থেকে বাইরে যাবো, সো আপনি আমার কাইন্ডলি ইয়া দেন, কি বলে, প্রশংসাপত্র দেন। সো এই যে তোমার প্রশংসাপত্রটা রয়েছে, প্রশংসাপত্র মানে টেস্টিমোনিয়াল, যেখানে তোমাকে তোমার স্কুল এটা সার্টিফাই করবে যে এই যে স্টুডেন্টটা আমার কাছ থেকে ছাড়পত্র নিচ্ছে এবং প্রশংসাপত্র নিচ্ছে, তার চরিত্র খুব ভালো, সে খুব ভালো ব্যবহার করে, কোনো ভেজাল টেজাল নাই, ভালো একটা মানুষ, এটা অন্য যে কোনো স্কুল তাকে অ্যাডমিট নিতে পারে। ওকে, এই বিষয়টা আমরা সবাই স্কুলে টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট সম্পর্কে জানি। টিসি হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে কি হোয়াইট টিসি আর রেড টিসি। রেড টিসি যখন হয় তখন কোনো স্কুল আর কোনো প্রশংসাপত্র দেয় না ওই স্টুডেন্টকে, ঠিক আছে? সেক্ষেত্রে ওই স্টুডেন্ট আর কোনো স্কুলেই ভর্তি হতে পারে না। তো সব কিছু মিলিয়ে এখানে তোমার যেটা বলছে সেই প্রশংসাপত্রের কথা। এবার আসো আমরা একটা দেখি কেমনে কি করতে হবে। সো ফার্স্টে তোমার তারিখ দিতে হবে, দেন প্রধান শিক্ষক নিকলি জিসি প্রাইভেট স্কুল উচ্চ বিদ্যালয় নিকলি কিশোরগঞ্জ লিখবা। এবার বিষয় বদলিজনিত কারণে, এখানে তোমার বেটার হয় পিতার বদলিজনিত কারণে প্রশংসাপত্রের জন্য আবেদন। সবসময় তোমরা যে বিষয়টা লিখবা সে বিষয়টা এমনভাবে লিখবা যাতে করে বিষয়টা দেখে রিডার বুঝতে পারে কি কারণে তুমি বেসিক্যালি আবেদনপত্রটা লিখছো। যেরকম আমি যদি বলি পিতার বদলিজনিত কারণে প্রশংসাপত্রের জন্য আবেদন, ওই যে শিক্ষক রয়েছেন ওই শিক্ষক দেখেই বুঝবে আরে বস এর বাবা বদলি হচ্ছে, বদলি যেহেতু হচ্ছে তাই প্রশংসাপত্র লাগবে, রাইট? এই বিষয়টা আলটিমেটলি আমার এখানে মাথায় রাখতে হবে। আমাদের আসাদুল হক, আসাদুল ইসলাম নতুন স্টুডেন্ট কিশোরগঞ্জের। হ্যালো আসাদুল, কি অবস্থা? সো ওকে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে যে কি ঝাম দিয়ন কৌ একটু বলবা, বুঝি নাই রয়ন্তী, তোমার কোশ্চেনটা বুঝি নাই ভাই। কোনটায় বেশি মার্ক পাওয়া যাবে? অবশ্যই প্রতিবেদনে। গেল। সো আলটিমেটলি তোমার এখানে এই আবেদনপত্রের স্টার্টিংটা এরকম হবে। এরপর তুমি র্যান্ডামলি লিখবা, লেখার পরে হচ্ছে নিচে লিখবা নিবেদক আপনার একান্ত অনুগত সাগর রায়, নবম শ্রেণী, রোল নং 2। আপনার একান্ত অনুগত এটা তুমি নিচের প্যারায় লিখো, ঠিক আছে? কোন প্যারায় আসবে? নিচের প্যারায়, ঠিক আছে? কোন প্যারায় আসবে? তোমার নিচের প্যারায়। দ্যাটস ইট, বুঝতে পারছি? ক্লিয়ার সবার? প্রশংসাপত্র কি বলে আবেদনপত্র রচনা সবার কাছে ক্লিয়ার? আবেদনপত্রের প্রপার নিয়মটা দেখা দেন, এক টিচার এক নিয়মের কথা বলে। এখানে আমি যে আবেদনপত্র লিখেছি এটা হলো প্রপার নিয়ম। আর একটা আবেদনপত্র লেখার যে নিয়মগুলো রয়েছে নিয়মগুলো বলছি। সো এখানে তোমার নিয়ম লেখা, নিয়ম 3টা লিখে দিয়েছি, একটুখানি তোমরা একবার রিড আউট করো অ্যান্ড বলো যে বুঝতে পারছো কিনা। অথবা চিঠি আসে, আবেদনপত্রের সাথে অথবা চিঠি আসে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনকে ঘাম দিব নাকি দিব না? দিবা না। অ্যাপ্লিকেশন 2 পেজ লেখা যায় না, কে বলছে মারিয়া? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পয়েন্ট প্রত্যেকবার চেঞ্জ হয়, সো এই মুহূর্তে বলতে পারতেছি না।
আচ্ছা, সবার ক্লিয়ার? আবেদনপত্রের নিয়মগুলো কি সবাই লিখে নিয়েছো? একটু লিখে নিয়ে আমাকে জানাও, তারপর নিয়মগুলো বুঝাবো, বা স্ক্রিনশট নাও। হ্যাঁ, ইমেল দিতে পারো, বাট ইমেল ভাবে আসে না অ্যাকচুয়ালি। প্রতিবেদনের কোন পাশের পেজ থেকে লেখা শুরু করবো? সবসময় বলেছি বাম পাশের পেজ থেকে। আবেদনপত্র যত কম লিখতে পারো বেটার, এক পৃষ্ঠায় লেখা। যদি কোনো কারণে তোমার যদি অন্য পৃষ্ঠায় যায় সেক্ষেত্রে তোমার 2 পৃষ্ঠা হতে পারে। যত কম লিখবা তত ভালো। আমি তোমাকে আবেদনপত্রের স্টোরিটা হলো বলতেছি। তোমরা কি নিয়মগুলো কি লিখছো সবাই? নিয়মগুলো কি সবাই লিখছো? আচ্ছা, সবাইকে নিয়মগুলো লিখেছো, এরপর আমরা কিন্তু ইমেল পড়াবো, বৈধন চিঠি। সবাইকে নিয়মগুলো লিখছো? ওকে, এবার তোমাদেরকে আবেদনপত্রের বিষয়টা হচ্ছে গিয়ে বলি। সাপোজ এটা হচ্ছে গিয়ে তোমার একটা খাতার পেজ, তুমি এখানে আবেদনপত্র লেখা শুরু করলা। আবেদনপত্রটা হচ্ছে গিয়ে লিখলা। এখন দেখা যাচ্ছে তোমার আবেদনপত্রটার একদম যে লাস্টের দিকে কয়েকটা লাইন আছে, সে কয়েকটা লাইন তোমার লেখা আটতেছে না। সো তখন আল্লাহর বান্দারা তোমরা যে কাজটা করো, তোমরা কি করো, এই পৃষ্ঠাটার মধ্যে গুতাগুতি করে হিজিবিজি করে নিজের পৃষ্ঠায় লেখো। হ্যাঁ, আবেদনপত্র যে একজন বললাই বুঝতে পারছি, সে হলো বলতে সারা বছর 1 পৃষ্ঠা লিখে আসলাম। আবেদনপত্র 1 পৃষ্ঠায় লিখতে হয়, বাট এখানে আমি হচ্ছে 2 পৃষ্ঠায় এই জন্য হলো বলছি, জিনিসটা টাইনা বড় করার জন্য বলি নাই। তোমরা এই যে লাস্টে যেখানে হিজিবিজি করো, তখন এই যে নিবেদক সাগর রায় নবম শ্রেণী রোল নং 2 এটা লেখার যে জায়গা থাকে না, তখন অ্যাকচুয়ালি কি কাজ করতে হবে, তখন তোমার এখানে হিজিবিজি না করে কয়েক লাইন বাকি রেখে একটা দুটা সেন্টেন্স যেটা আছে এটা তোমার এই পৃষ্ঠায় নিয়ে দিয়ে তোমার সুন্দর মতো শেষ করতে হবে, সো দ্যাট তোমার খাতাটা দেখতে বাজে না লাগে। আবেদন 1 পৃষ্ঠায় লিখতে হয়, বাট 1 পৃষ্ঠা লেখার জন্য তোমরা যদি খাতার ডেকোরেশনটাকে নষ্ট করে ফেলো, খাতাটাকে দেখতে তোমার যদি খুবই বিচ্ছিরি দেখায়, সেক্ষেত্রে আবেদনপত্রের 1 পৃষ্ঠা কোনো লেখার মানে নাই। তুমি যে কষ্ট করে লিখলা, কষ্টটা পুরাই বৃথা। তাই সবসময় মাথায় রাখবা, আবেদনপত্র আমি 1 পৃষ্ঠায় লেখার চেষ্টা করব, বাট হোয়াট ইফ আমার লেখার মধ্যে এই ধরনের হিঞ্জিবিঞ্জি চলে আসে, বা যদি এরকম হিজিবিজি হয়, তখন আমি একটা দুটা সেন্টেন্স পরের পৃষ্ঠায় নেব। এবার কি বুঝছি? আরে না আশা, আবেদনপত্র কিসের খাম, এবার বুঝতে পারছো? না, এমন কিছু নাই, তোমার 2 পৃষ্ঠায় নাম্বার দেওয়া হয় না এরকম কিছু না। ওকে, ঠিক আছে, ভেরি গুড, ডান। আবেদনপত্র শেষ, এবার আমরা আসবো বৈদ্যুতিক চিঠি। তো বৈদ্যুতিক চিঠির ক্ষেত্রে আমরা কি লিখতে পাই? একটা তোমার ইমেল আছে,
বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে প্রয়োজনীয় আর্থিক সহায়তা চেয়ে বন্ধুর কাছ থেকে, ইস আল্লাহ, বন্ধুর বানানটা কি ভুল লিখছি রে, বন্ধুর কাছ থেকে একটি ইমেল পাঠাও। সো আসলে ইমেলটা পাঠাই। সো ফার্স্টেই ইমেলের শুরুতে ফ্রম দিতে হবে, এটা আমরা সবাই জানি, লিরা অমক @yahoo, তারপর টু দিতে হবে মায়া অমক @gmail.com। তারপর হচ্ছে তুমি সিসি আর সাবজেক্ট দিবা, সিসিটা হচ্ছে ব্ল্যাঙ্ক রাখবা, সাবজেক্টটা হচ্ছে দিবা যে বন্যার অবস্থা, ঠিক আছে, বন্যার অবস্থা। সো এরপর হচ্ছে তুমি তোমার মতো হলো বাকিটা হলো লিখবা। সো একদম লাস্টে গিয়ে তোমার হলো গিয়ে ধন্যবাদ লিরা, শেষ। সবসময় মনে রাখবা বৈদ্যুতিক চিঠি যেটা রয়েছে, বৈদ্যুতিক চিঠি অবশ্যই তোমার ছোট করতে হবে, আর অবশ্যই তোমার কি করতে হবে, কি বলে, কি জানি বললাম, অবশ্যই তোমার বক্স করতে হবে। কয়েকটা বিষয় ছোট করে লিখবো, এক পৃষ্ঠা বক্স করব, বুঝছি কি বুঝি নাই জানো, বুঝতে পারছি? সবাই দেখো, এতটুকু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে হলো আমাকে জানাও, এতটুকু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও সবাই। হ্যাঁ, বক্স করতে হবে মিথিন, অবশ্যই বক্স করতে হবে। পেজ উল্টানো যাবে না, মুখোমুখি পেজ। এই রবিন ভালো প্রশ্ন বলছো, পেজ উল্টানো যাবে না, মুখোমুখি পেজ। সবসময় সবকিছু বাম দিক থেকে শুরু করবা। ক্লাসটা প্রায় শেষের দিকে, ক্লাসের লাস্টে নির্মিতি লেখার নিয়ম কারণ নিয়ে আরো বেশ কিছু কথাবার্তা বলবো। শেষ করি, মূল পড়া শেষ করি আগে। ভাই বিসিসি আছে বইতে, যদি অ্যাড করতে চাও অ্যাড করো, অ্যাড করলে হয় না করলে হয়, এবার সিসি অ্যাড করা মাস্ট। বক্স না লিখলে সমস্যা হবে না, বাট ইট ডাজন্ট লুক গুড। তোহা যেটা বলছো, তোহার সাথে আমিও একমত, তোমার হচ্ছে বক্স করলে ভালো, এবং বক্স করাটা অ্যাকচুয়ালি মাস্ট। আজকে 3 ঘন্টা হবে না, আজকে 3 ঘন্টা হবে না, আমরা হচ্ছে যতক্ষণ ক্লাস যায় আর কি, ঠিক আছে? ওকে, আমরা বৈদ্যুতিক চিঠি এটাও হলো পড়লাম। এরপর দেখি আরেকটা বৈদ্যুতিক চিঠি আছে, রাজশাহী বোর্ড 1980 সিসি দেওয়া আছে। এর পাশাপাশি আরেকটা তোমরা যেটা বললে বিসিসি, এই যে বিষয়টা আছে, এই বিসিসি তুমি অ্যাড করতেও পারো, নাও করতে পারো, বাট সিসি অ্যাড করা হলো মাস্ট। আমরা কি সবাই হলো ক্লিয়ার এতটুকু? ফ্রম টু সেন্ট, হ্যাঁ সিসিতে কি লিখবো? সাপোজ, আচ্ছা সিসি কি আর বিসিসি কি, আসো এটা তোমাদেরকে একটু হলো বুঝাই। ওকে, সো আমরা দুইটা হলো জানি, এটা হলো সরি, এটা হচ্ছে কি সিসি। সিসি মানে হচ্ছে কার্বন কপি। সো আর এটা হলো তোমার বিসিসি। বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি। এখন সিসিতে সাপোজ তুমি কাকে পাঠাচ্ছ, তুমি হলো পাঠাচ্ছ কি দুয়াদ মিশন, মানে সাপোজ দাউদ নামে কাউকে হলো পাঠাচ্ছ। তুমি চাও দাউদের পাশাপাশি তুমি রবিনকে পাঠাবা, ঠিক আছে? তাহলে সেখানে কি হবে? সিসিতে হবে robin@gmail.com, অ্যান্ড দাউদ সাহেব দেখতে পাবে যে দাউদকেও পাঠানো হয়েছে, রবিনকেও পাঠানো হয়েছে। এবার তুমি দাউদ আর রবিনকে পাঠিয়ে দাও। এবার তুমি ভাবতেছো তুমি আমাকে ফারসিমকেও পাঠাবা। সো তুমি আবার চাও না দাউদ আর রবিন দেখুক তুমি ফারসিম ভাইকে একটা মেল করছো। সো তখন তুমি আমাকে রাখবো বিসিসিতে।
ব্লাইন্ড কার্বন কপি। সাপোজ ফার্স্ট আমার যে মেল আইডি firstthing@10minuteschool.com। সো বেসিকলি হোয়াট আই এম ডুইং হিয়ার সেটা হচ্ছে তুমি ফার্স্টে হলো গিয়ে একজনকে পাঠাইলা, সেই একই ইমেলটা তুমি হলো গিয়ে কার্বন কপি করে আরেকজনকে পাঠাতে পারো, ব্লাইন্ড কার্বন কপি করে আরেকজনকে পাঠাতে পারো। ব্লাইন্ড কার্বন কপি করলে তোমার হলো গিয়ে যাকে পাঠাচ্ছ এই দুজন এটা দেখতে পারবে না তুমি কাকে বিসিসি করতেছো। বুঝতে পারছি? হ্যাঁ, ইউজুয়ালি তোমার যদি হলো গিয়ে এরকম হয় তুমি কোনো সিসি কি বলে টু ফ্রম আছে, টু আছে, সিসি বা বিসিসি তো কারোর নাম নাই, ইন দ্যাট কেস তুমি সিসি লিখে ফাঁকা রাখবা, বিসিসি লিখো ফাঁকা রাখবা, ফাঁকা রাখতে হবে। ঠিক আছে? ফ্রম টু, ফ্রম মানে হলো তুমি পাঠাচ্ছ, আর টু মানে হচ্ছে যে পাচ্ছে। ঠিক আছে? সেটা কিছু না লেখা লাগবে না, কোশ্চেনে না থাকলে লেখা লাগবে না। বুঝছি? হ্যাঁ, ইংরেজিতে লিখতে হবে, ইংরেজিতে। কারোর কি আর কোনো সমস্যা আছে? কারোর কি আর কোনো সমস্যা আছে? ক্লাস কিন্তু শেষ হয় নাই, আমরা এখন বেশ কিছু নতুন জিনিস শিখাবো। আচ্ছা, ডান। আই থিঙ্ক মোটামুটি এতটুকু তোমাদের ক্লিয়ার। আমি তোমাদেরকে আসো নতুন কিছু শিখাই এবার। সবাই রেডি? আচ্ছা, আজকের ক্লাস নিয়ে এবার যত প্রশ্ন আছে প্রশ্ন করো, সব প্রশ্ন সলভ করবো আমি এবার। আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? আগে সবার প্রশ্ন সলভ করি, তারপর তোমাদের পৃষ্ঠার গ্যাঞ্জামটা আমি বুঝাবো। হ্যাঁ, আরিবা কি প্রশ্ন বলো? ভাই আপনি যেভাবে বক্স করে ইমেল লিখেছেন আমরা কি বক্স করব? অবভিয়াসলি তোমার হচ্ছে গিয়ে বক্স করতে হবে। রাহুল, সকালে বা রাতে অ্যাকচুয়ালি আমাদের পক্ষে সম্ভব না, সো আলটিমেটলি এটা এই মুহূর্তে করা পসিবল হচ্ছে না। তোমাদের ক্লাসের এসএমপিও অলমোস্ট শেষের দিকে, মে মাসের পরে দেখা যাবে এসএমপি আর নাই, সো সমস্যা হওয়ার কথা না। ভাই হাইয়েস্ট মার্ক কত আসে তোমার? 10-এ ইউজুয়ালি কত 8 পর্যন্ত উঠে। 1 ঘন্টা 30 মিনিট পর কারেন্ট আসতো। আহা, আচ্ছা না এখনই শেষ না, এখন ক্লাস শেষ না, এখন ক্লাসের মধ্যে তোমাদের পেপার নিয়ে কিছু জিনিসপত্র বলবো। ভাই কোনটা দিলে বেশি ভালো, আবেদনপত্রটাকে বৈদ্যুতিক চিঠি? আবেদনপত্র। পুরো ইমেলটাকে বক্সে লিখবো? অবশ্যই পুরো ইমেল বক্সে লিখবা। হ্যাঁ, এসএসসিতে বেশিরভাগ সময় ফাঁকা থাকে তাই না? হ্যাঁ সুমাইয়া, বেশিরভাগ সময় এসএসসিতে ফাঁকা থাকে। পেজের বক্স বিষয়টা আরেকবার বুঝাই দেন স্যার। হ্যাঁ দৃষ্টি, এই জন্য আমি নতুন স্লাইড খুলছি, এটা হলোকে বুঝাই দিব। মাদ্রাসা বোর্ডে সাজেশন দেওয়া হবে, বাংলার জন্য সাজেশন থাকবে, সমস্যা নেই। ঠিক আছে? ক্লাস কতক্ষণ হবে? আল্লাহ, একই প্রশ্ন। হ্যাঁ, রচনা সাজেশন নেক্সট ক্লাসে, আজকে না। ওকে ডান। এবার আসো, তোমাদের দুইটা বিষয় নিয়ে ঝামেলা ছিল। একটা হলো সরি, দুইটা বিষয়ে ঝামেলা ছিল। একটা হচ্ছে তোমার কোন পৃষ্ঠা থেকে লেখা শুরু করব, আর একটা হচ্ছে খাম আঁকবো কি আঁকবো না। ঠিক আছে? এই দুটো বিষয় নিয়ে তোমাদের প্রবলেম ছিল, রাইট? এবার আসে প্রবলেমগুলো আমরা সলভ করি। স্যার প্রবলেমগুলো নিয়ে ক্লিয়ার? কোন দুইটা বিষয় ছিল? আচ্ছা, এতবার ভাইয়া বলতেছে কেন? হাতের লেখা একটি বড়, সেই ক্ষেত্রে 1 পেজে বললাম 1.5 পেজ লিখবা। যেটা বলতেছিলাম কোন পৃষ্ঠা থেকে লেখা শুরু করবা এটা, অ্যান্ড খাম দিবা কি দিবা না, এই বিষয়টা নিয়ে মূলত কথাবার্তা হবে। ঠিক আছে? হ্যাঁ, কোনটার অথবা কোনটা একটু বলবেন, এটা তো ভাই কোশ্চেন দেখলেই বুঝতে পারবা। টাইম ম্যানেজমেন্ট, আরেকটা বিষয় আছে টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, তোমাদের পরীক্ষা হয় 3 ঘন্টা, এর মধ্যে আমাকে একটু কনফার্ম করো তো তোমাদের যে ব্যাকরণের জন্য মার্ক কত? 40 না? ব্যাকরণের মার্ক কত, 40 নাকি 30? ইমেল 1 পেজে লিখতে হবে। ব্যাকরণের মার্ক কত ভাইয়া পুরো? ব্যাকরণের মার্ক কত, 40 নাকি 30? 30। হ্যাঁ, ব্যাকরণের মার্ক হচ্ছে 30। সো আগে আমি একটা কাজ করি, তোমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা বলি। তোমাদের গ্রামারের তোমাদের টোটাল এক্সাম টাইম হচ্ছে 1
3 hours, 3 hours বা হচ্ছে তোমার 180 minutes। ঠিক আছে? সো ফার্স্টে আসি হচ্ছে আমি তোমার গ্রামার পার্টে। গ্রামার পার্টটা তোমার হলো মার্ক হলো 30 মার্ক। তুমি চেষ্টা করবা এই এন্টায়ার গ্রামার পার্টটা 40 থেকে 45 মিনিটের মধ্যে শেষ করতে। 40 থেকে 45 মিনিট তোমার বরাদ্দ থাকবে গ্রামার পার্টের জন্য। সো ইট ক্যান বি 50 অ্যাজ ওয়েল, ইট ক্যান বি 50 অ্যাজ ওয়েল। তার মানে বাচ্চারা একটু দেখো, তোমার যে গ্রামার পার্টটা রয়েছে, গ্রামার পার্টটা তোমার এই পরিমাণ টাইমের মধ্যে শেষ করতে হবে। কেন হচ্ছে গিয়ে আমি 50 বললাম? 50 হলো কি আমি এই জন্যই বললাম, অনেক সময় দেখা যায় যে তোমার কোশ্চেন কঠিন হয়ে গেছে, তখন তোমার একটা গ্রামার সলভ করতে 50 মিনিট পুরো সময় লাগতে পারে এন্টায়ারটা। অ্যান্ড এখানে আরেকটা যদি বিষয় তোমাদেরকে বলি, সেটা হলো গ্রামার খুবই সেন্সিটিভ একটা বিষয়। তোমরা যারা গ্রামারে 30 out of 30 এনশিওর করতে পারবা, তারাই কিন্তু 90+ মার্ক টানতে পারবা। ঠিক আছে, গেল। এরপরে তোমার যতগুলো হলো সেগমেন্ট আছে, সেই সেগমেন্টে যাওয়ার আগে তোমার রচনার জন্য একটা টাইম ফিক্স করতে হবে। তোমার হলো রচনা, রচনা রচনার জন্য ইটসেলফ আমি তোমাকে সাজেস্ট করব 50 মিনিট টাইম রাখতে। ঠিক আছে? সো তুমি যদি রচনার জন্য 50 মিনিটস টাইম রাখো, মোটা লাগে তোমার এখানে 90 মিনিটের মতো চলে যাবে। 90 মিনিট হলো এখানে চলে যায়, মানে তোমার 3 ঘন্টার পরীক্ষার 1.5 ঘন্টা শেষ। রেস্ট অফ যে 1.5 ঘন্টা এক একজনের হাতের লেখা, হাতের লেখার স্পিড, হাতের লেখার সাইজ, এগুলোর উপরে ডিপেন্ড করবে। বাট সবসময় এই 90 মিনিট তোমরা ফিক্সড রাখবা যে রচনার জন্য আমার 50 মিনিট, মূল গ্রামারের জন্য হচ্ছে কি আমার 40 থেকে 50 মিনিট। ইন দ্যাট কেস তোমার হলো 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে রচনা আর গ্রামার একদম শেষ হয়ে যাবে। অ্যান্ড এরপরে যে তোমার হাতে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় থাকবে, ওই এন্টায়ার টাইম ধরে তুমি বাকি সব কিছু লিখবা। আমার কাছে মনে হয় তোমার ভাইয়া রচনা কি 50 পৃষ্ঠা লিখতে হবে আব্দুল্লাহ আল নোমান, এসব মানে ফাজলামো ক্লাসের ভিতরে করবা না। তুমি একটা রচনা লিখতে যাও, একটা রচনা তুমি যখন ভালোভাবে লিখতে নিবা, তোমার হচ্ছে কি ন্যূনতম 40 থেকে 50 মিনিট সময় লাগে। সো এই বিষয়টা নিয়ে মানে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, কোনো হচ্ছে কি ফাজলামো করবে না। তার কারণ হচ্ছে 1 মিনিটে তুমি কখনো 1 পেজ লিখতে পারবে না। সেক্ষেত্রে তো ওর হলো 50 মিনিটে 50 পেজ লেখার জন্য পার মিনিটে তোমার একটা পেজ করে লিখতে হয়। আর রচনার আরও একটা বিষয় আছে, অনেক সময় দেখা যায় যে রচনা তোমার পড়ে যাওয়ার পরেও কমন পড়ে না, তখন তোমার কি করবা? তখন তোমার হচ্ছে গিয়ে রচনা তো হলো কিছুটা বানাতে হবে, রাইট? সো সব কিছু মিলে যে বিষয়টা হলো গিয়ে মাথায় রাখতে হবে, রচনার জন্য সেপারেটলি টাইম রাখা দরকার। অ্যান্ড রচনাতে তোমার ভাই 20 নম্বর তো এমনি এমনি দেবে না। তোমার একটা রচনা লেখার জন্য আইডিয়াল কেস সিনারিও হলো 12 থেকে 14 পৃষ্ঠা লেখা। সো 12 থেকে 14 পৃষ্ঠা তুমি যদি লিখতে চাও, তোমার তাহলে অ্যাটলিস্ট এই পরিমাণ সময় লাগবে। রচনার জন্য তোমার 12 থেকে 14 পৃষ্ঠা লিখতে হবে। আমার নিজের খেয়াল আছে, আমি আমার নিজের এইচএসসি পরীক্ষাতে রচনা লিখছিলাম মোস্ট অফলি 15 পৃষ্ঠা। 15 পৃষ্ঠা রচনা লিখছিলাম। অ্যান্ড আমার রচনা এবং হচ্ছে যে গ্রামার পার্ট ছিল, গ্রামার পার্টে আমার ফোকাস বেশি ছিল। গ্রামারে আমি 30 out of 30 পেয়েছিলাম, রচনাতে হচ্ছে কি তোমার ওভার 15 পেজ লিখছিলাম। অ্যান্ড ওভারঅলি আমার বাংলা সেকেন্ড পেপারে এইচএসসিতে মার্ক ছিল 94। অ্যান্ড এই 94 পাওয়ার কারণে আমার বাংলা ফার্স্ট পেপারে আবার মার্ক আসছে তোমার 76 সামথিং, বাংলাতে A+ আটকায়নি। সো আমি যে 94 পাইছি, আই বিলিভ এই 94 পাওয়ার পেছনের রিজন হচ্ছে কি দুইটা, গ্রামারে ফুল মার্ক পাওয়া, রচনা 15 পৃষ্ঠা লেখা, এবং রচনাতে 20-এর মধ্যে নেয়ার আবার বেশ ভালো একটা মার্ক পাওয়া, মেবি 16-17 করে মার্ক পাইছিলাম। সো এটা হলো গিয়ে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তোমার হচ্ছে করতে হবে, একটু লিমিট বাড়াতে হবে। রচনা 20 মার্কের জন্য 20টা প্যারা ডাজন্ট ম্যাটার। তোমার ম্যাটার হচ্ছে তুমি ভেতরে কী পরিমাণ কন্টেন্ট দিচ্ছ, কন্টেন্টগুলো কতখানি সলিড, তুমি অ্যাটলিস্ট 12 থেকে 14 পৃষ্ঠা লিখতেছো কিনা সেটা। ঠিক আছে, বুঝতে পারছো?
লাইন বাই লাইন পড়ার সময় থাকে না শিক্ষকদের, বাট তোমার যে টাইটেলগুলো আছে টাইটেলগুলো পড়ে, প্যারার নামগুলো পড়ে, এবং ভেতরে তুমি কি লিখছো অ্যাটলিস্ট 1-2 লাইন পড়ে। ওকে, হ্যাঁ, যারা 17 পেজ এখনই লিখতে পারার জন্য ভালো। আর যে হলোকে বললা যে 50 পৃষ্ঠা লিখবো কিনা, মানে আমি আসলে খুব বিরক্ত হয়েছি ওর উপরে। আমি 50 পৃষ্ঠা লেখার কথা কাউকেই বলতেছি না। যতটুকু যা বলতেছি আমি হচ্ছে গিয়ে আমার জায়গা থেকে জেনে বুঝে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তোমরা অনেকে যে খুবই হাই উতাস করছো, ভাই এত পৃষ্ঠা বলতেছে, এতদিন তো লেখি না, এই না সেই না। কারণ মানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এতদিন ধরে প্রপারলি বাংলা নিয়ে ওভাবে কাজই করো নাই। বাংলা নিয়ে কাজ করে বাংলা দ্বিতীয় পত্রে কী পরিমাণ লিখতে হয় নিয়মিত অংশে, সেটা হলে বুঝতে পারতাম। কারণ এটা এক্সাম্পল আমি নিজে, আমিও কাজ করি নাই। অ্যান্ড আমি যখন আমি স্কুলে পরীক্ষা দিতাম বাংলা সেকেন্ড পেপারে, মানে বেশিরভাগই মানে কত পাইতাম, 70, 78, 80, 81, 90 কল্পনাও আনে নেই। বোর্ডে গিয়ে 94 পেয়ে গেছি। আচ্ছা, হাতের লেখা ছোট, হাতের লেখা স্পেস কম, এই ক্ষেত্রে একটু ট্রাই করে হাতের লেখাটা বড় করতে, এটা বাদে আর কোনো উপায় না। আর যার হাতের লেখা ছোট টিচাররা তো বুঝবে, সেটা সমস্যা না। যুক্তিসঙ্গত লেখা লিখতে হয়, ভালো কথা বলছো। প্রতিবেদনটা আমি আরেকবার বলবো, তার আগে আমি টাইম ম্যানেজমেন্টটা বলতে গিয়ে তো মানে আমার সত্যি কথা বলতে রাগ উঠে গেছে। কেন এই 50 পেজ লিখতে বলবো আজব? তোমাদের এই ব্যাচটাকে নিয়ে আমি অনেক কাজ করতেছি, অ্যান্ড আলটিমেটলি তোমাদের এই ব্যাচের প্রতি আমার একটা স্নেহ ভালোবাসা আছে। বাট তোমরা ক্লাসের মধ্যে যখন এই ধরনের অদ্ভুত অদ্ভুত কথা বলো, তখন অ্যাকচুয়ালি মানে নিজেকে কন্ট্রোল করা একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বলো কি আরিয়া, কি প্রশ্ন তোমার বলো। স্কুলে 10 থেকে 12 পেজ লিখতে হবে না, অ্যাটলিস্ট তোমার 12 পেজ লিখতে হবে মিথিন, না হলে হবে না। রচনাতে 12 পেজে কম লিখলে হয় না। এখন থেকে, আচ্ছা ঠিক আছে, এখন থেকে পড়লে ইনশাল্লাহ A+ পাবা। কালার পেন অবভিয়াসলি ইউজ করবা, বাট 2টা কালার পেন ইউজ করবা, মানে সরি একটা কালার পেন ইউজ করবা, সেটা হচ্ছে ব্লু। কখনো রেড বা গ্রিন ইউজ করবা না, কারণ রেড দিয়ে তোমার ইনিশিয়াল খাতা চেক করা হয়। সাপোজ তুমি এরপর রেজাল্ট চ্যালেঞ্জ করলো, তখন তোমার গ্রিন কালার দিয়ে খাতা চেক করা হয়। সো তোমরা কখনো ব্লু বাদে অন্য কোনো কালার পেন ইউজ করবা না। রচনার ভূমিকা অবশ্যই দেওয়া লাগবে, তানভীর কেন দিবা না আজব? হ্যাঁ, তোমাদেরকে দেবো, একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক এটুক ডান। আমরা এবার হচ্ছে গিয়ে লেখা শুরুর বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলি, আসো। তোমার যে পেজটা আছে, তোমার যে খাতার পেজটা, সেই পেজটাতে এরকম তোমার 2টো ভাগে বিভক্ত, রাইট? সো একটা খাতা খুললে, আমার এই মুহূর্তে সামনে কোনো খাতা নাই, এটা একটা প্রবলেম। দাঁড়াও দেখি আমি কোনো খাতা জোগাড় করতে পারি কিনা, 1 মিনিট দাও আমাকে। আচ্ছা, কোনো খাতা আমি জোগাড় করতে পারলাম না, বাট অন্য একটা জিনিস জোগাড় হয়ে গেছে। আচ্ছা, সো তোমাদের একটা যে খাতা আছে, খাতাকে যদি হচ্ছে আমি খুলি, খোলার পরে কিন্তু ভাই আমি কোনো পৃষ্ঠার মধ্যে নির্দিষ্ট এতখানি পেজ লিখবো, এতখানি লাইন লিখবো এমন ছিল না। বাট এভারেজে তোমার আমার একটা পৃষ্ঠায় 10 থেকে 12 লাইন, 10 না 12 থেকে 14 লাইন এরকম হতো। আচ্ছা ঠিক আছে, সো দেখো তোমার যদি খাতা হয়, খাতা খোলার পরে কিন্তু আলটিমেটলি এরকম 2টো পেজ আছে। সবাইকে দেখতে পাচ্ছ বাচ্চারা? এভরিওয়ান দেখতে পাচ্ছ? সবাই সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, খাতা খোলার পরে তোমার এই ধরনের 2টা পেজ আছে, ঠিক আছে? ভাইয়া প্রশ্ন আমার একটা, সাদিয়া তোমার প্রশ্ন শুনতেছে, শেষ করিনি। খাতা খোলার পরে আমার এরকম একটা পেজ আসে, ঠিক আছে? এই বাম পাশে একটা পেজ, এই ডান পাশে একটা পেজ। সবসময় প্রতিবেদন, আবেদনপত্র, চিঠি, তারপর হচ্ছে গিয়ে এই যে ইমেল রাইটিং, যাই বলো না কেন, সারাংশ সারমর্ম বাদে সবসময় তোমরা সব কিছু এই বাম পাশ থেকে শুরু করবা। সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ তুমি যেখান থেকে শুরু করো সমস্যা নাই। সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ, রচনা, এই 3টা বাদে সবসময় সব কিছু কোন পাশ থেকে শুরু করবা? বাম পাশ থেকে শুরু করবা। সারাংশ, সারমর্ম, রচনা
এই তিনটা সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, রচনা, এই তিনটা বাদে সবসময় তোমরা এই বাম পাশ থেকে শুরু করবা, বাম পাশ থেকে শুরু করে ডান পাশে মানে এরপর কন্টিনিউ করবা আর কি। তোমার যে আবেদনপত্র আছে আবেদনপত্র বাম পাশে শুরু করে বাম পাশ শেষ করার চেষ্টা করবা, যদি কোনো করা না হয় সেকেন্ড পৃষ্ঠায় চলে আসবা। ক্লিয়ার সবাই? এই বাম পাশ ডান পাশের বিষয়টা ক্লিয়ার হয়েছে সবাই? এক কথায় খাতার যে তোমার লেফট সাইডটা আছে এই লেফট সাইড থেকে তোমার লেখা শুরু করা বাঞ্ছনীয়। এই লেফট সাইড থেকে তোমার লেখা শুরু করতে হবে, এই লেফট সাইড থেকে। সবাই ক্লিয়ার? ওকে, শাবাশ, ক্লিয়ার হয়েছি। এটা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই, হ্যাঁ নির্মিতি অংশের সাজেশন দিব, এক কথা আর বলো না, নির্মিতি অংশ সাজেশন আমি দিব। সারাংশ সারমর্ম লেখার নিয়ম নেক্সট ক্লাসে। ভাই আরও তো ক্লাস আছে আমাদের, আজও ক্লাস তো শেষ হয় নাই, রাইট? আচ্ছা, এটা গেল। এবার তোমার ওই যে কি বলে খামের যে বিষয়টা জেনে বলছিল, তোমরা লিখে রাখছিলাম তো, লেখা শুরু হলো কে বুঝাই ফেলছি। এবার হচ্ছে খামের যে বিষয়টা, আসলে আমরা খামের বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখো, তুমি যদি কোনো প্রতিবেদন হাতে হাতে দিতে পারো সেক্ষেত্রে তুমি খাম দিবা, নচেত তুমি খাম দিবা না, ঠিক আছে? একদম তোমার সিম্পলি বলি, কয়েকটা উদাহরণ বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। ওকে, আমি যদি হলো গিয়ে বলি বিদ্যালয়ে একটা প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রামের জন্য প্রতিবেদন লেখো, এইখানে তোমার খাম দেওয়া লাগবে না, কারণ তুমি তোমার প্রধান শিক্ষককে হাতে হাতে খামটা দিতে পারতেছো। সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন হয় তোমার 3 ধরনের। একটা, তুমি যখন নিজস্ব প্রতিবেদক, একটা তুমি প্রতিবেদক না, তুমি হলো গিয়ে নর্মালি জাস্ট সংবাদপত্র হলো গিয়ে লিখতেছো। আরেকটা, তুমি প্রতিবেদক না বাট সংবাদপত্রের প্রকাশের জন্য তুমি সম্পাদক বরাবর একটা চিঠি লিখছো। এই 3 ধরনের হয়। প্রথমটাতে আসি, তুমি হচ্ছে কি একটা সংবাদপত্রের নিজস্ব প্রতিবেদক, এই ক্ষেত্রে তোমার খাম দেয়া লাগবে না, বাট প্রতিবেদনটা শেষ হওয়ার পরে নিচে ডেসক্রিপশন বক্স দিতে হবে। সেই ডেসক্রিপশন বক্সে প্রতিবেদকের নাম, প্রতিবেদনের নাম এগুলো যেমন লিখতে হবে, ঠিক তেমনি তারিখ, সময়, এই বিষয়গুলো লিখতে হবে। অ্যান্ড তুমি যদি নিজস্ব প্রতিবেদক, তাই একদম শুরুতে টাইটেলের ঠিক পরবর্তী অংশটাতে তোমার হলো লিখতে হবে নিজস্ব প্রতিবেদক, দৈনিক যুগান্তর, নিজস্ব প্রতিবেদক দাঁড়ি, দৈনিক যুগান্তর দাঁড়ি, 24 এপ্রিল 2024 ডাবল দাঁড়ি। ঠিক আছে, গেল। সেকেন্ড যে বিষয়টা, তুমি সংবাদপত্র প্রকাশনের প্রতিবেদন তৈরি করেছো বাট তুমি একজন নিজস্ব প্রতিবেদক না, ইন দ্যাট কেস তোমার কি হবে, জাস্ট তুমি টাইটেলটা দিবা, টাইটেলটা দেওয়ার পরে তুমি হচ্ছে কি নিচে ডেসক্রিপশন লিখবা, ডেসক্রিপশনের আগে ওই যে নিজস্ব প্রতিবেদক, একটা দাঁড়ি, দৈনিক যুগান্তর, একটা দাঁড়ি, তারিখ, 2টা দাঁড়ি, এটা লেখা লাগবে না, লাগবে না, লাগবে না। লাস্টে যে আগের বারের মতো একটা তুমি হলো বক্স করবা, বক্সে তুমি ডেসক্রিপশনটা দিবা। লাস্টলি যে বিষয়টা, সংবাদপত্রের প্রকাশের জন্য তুমি যদি কোনো আবেদনপত্র লিখতে চাও, সেক্ষেত্রে তুমি এটা এলাকাবাসী, তুমি দৈনিক যুগান্তরের যে সম্পাদক আছে, সম্পাদককে ফোন দিছো, ফোন দিয়ে বলছো ভাই আমি একটা প্রবলেম পড়ছে আমার এলাকায়, সেটা সবাইকে জানাইতে আপনার পত্রিকা একটা লেখা ছাপাতে চাই, তখন তিনি বলবে তুমি তাহলে আমার সংবাদপত্রে একটা চিঠি লেখো। সো ফার্স্ট চিঠি লিখবা যে বরাবর দৈনিক যুগান্তরের সম্পাদক ভাই এটা 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 হয়েছে, সো আলটিমেটলি আমি আপনার যে পত্রিকাটা রয়েছে পত্রিকাতে একটা জিনিস প্রকাশ করতে চাই, কি প্রকাশ করতে সেটা লিখবা, লেখার পর সবার লাস্টে খাম এঁকে দিবা, গেল। এবং শিক্ষার্থীরা এগুলো বাদে তোমার আর যে সকল প্রতিবেদনগুলো রয়েছে যেটাই হোক না কেন, সবগুলো প্রতিবেদন তোমার হাতের বাম পাশ থেকে শুরু করতে হবে, এরপর তোমার যতদূর পারো লিখতে হবে, দ্যাটস ইট। আমি এবার একদম ব্রেকডাউন করে ফুল বিষয়টা বুঝাই দিছি, খাম কোথায় দিতে হবে কোথায় দিতে হবে না সব বুঝাই দিছি। এবার কি ক্লিয়ার হয়েছো কোনটা? অথবা এটা তো বিগত বছর প্রশ্ন দেখতে হবে, আমি একদম না দেখে বলতে পারবো না। মিরপুর থেকে ঢাবিতে যেতে কতক্ষণ লাগে, এটা কি ক্লাসে আলোচনা করার মতো টপিক? হ্যাঁ শিপ্রা, প্রশ্নগুলো বলো, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন খাম দেওয়া লাগবে না। শিপ্রা প্রশ্ন বলো। এবার যার যার প্রশ্ন আছে নেক্সট 10 মিনিটস আমি সবার প্রশ্ন নিব, তারপরে হচ্ছে কি দেখি কি অবস্থা, দেন ক্লাস আমরা শেষ করবো। অ্যান্ড ইয়েস, তোমাদের কাছে কিন্তু লাস্ট একটা রিকোয়েস্ট, এটা ক্লাসের একদম হলো কি শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম, এটা হচ্ছে কি আজকে 28 দেন 29 দেন 30, এই 3 দিন 10MS SSC HSC স্টুডেন্টস গ্রুপে তোমাদের যার যত প্রশ্ন আছে বাংলা নিয়ে আমাকে মেনশন করবা, মেনশন করে প্রশ্নগুলো হলো করবা, ঠিক আছে?
অ্যান্ড আলটিমেটলি এর পরবর্তী সমাজে দেখা যাবে যে আমার এক্সামের জন্য ওভাবে আমি থাকতে পারছি না। ওকে, সবসময় তোমার যে টাইটেলগুলো আছে টাইটেলগুলো নীলকালিতে হাইলাইট করবে। শিপ্রা, তুমি কি তোর প্রশ্নটা করেছো? শিপ্রা, তোমার প্রশ্নটি করেছো? আচ্ছা, আমার হ্যান্ড রাইটিং এটা তো অ্যাকচুয়ালি পাবলিকলি আমি দিতে পারি না। কেউ যদি আমাকে নক করো আমি তাকে ইনবক্সে দিয়ে দিব। রচনার স্টেপগুলো অবশ্যই ব্লু পেনতে লিখবা, ঠিক আছে? ভাইয়া, রচনার পয়েন্ট কতগুলো দিলে ভালো হয়? রচনার পয়েন্ট তোমার ডিপেন্ড করে, 10টা 12টা 14টা, ইটস ডিপেন্ড অন টপিক। তুমি যেরকম ষড়ঋতু কয়টা পয়েন্ট দিও? ম্যাক্সিমাম 10টা। 6টা ঋতুর ব্যাখ্যা করবে, আগে পরে কিছু কথাবার্তা শেষ, রাইট? আবার যদি তুমি বলো অধ্যবসায়, অনেক কিছু দেওয়া যায়। অধ্যবসায়ের প্রয়োজনীয়তা, অধ্যবসায়ের গুরুত্ব, শ্রমের জন্য অধ্যবসায়, কোন কোন জায়গায় অধ্যবসায় লাগে, হাবিজাবি অনেক কিছু দেওয়া যায়, ঠিক আছে? তাই একটু এটা ডিপেন্ড করে আর কি। ওকে, সো বাচ্চারা তোমরা সাদিয়া কি প্রশ্ন আছে কাইন্ডলি আমাকে বলো। আর তুমি যদি এখন প্রশ্ন নাও করতে পারো, আমাদের কিন্তু এখানে দিয়ে পোস্ট করতে পারো। পোস্ট করে কিন্তু আমি তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে সলভ আমার কাছ থেকে নিয়ে নিতে পারো, ঠিক আছে? ইমেলে তো টু আর সাবজেক্ট লেখা, ভাইয়া সারাংশ সারমর্ম লেখার নিয়ম এটা আমি নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? তাছাড়া তোমরা যদি কেউ গ্রুপে পোস্ট করো, আমি গ্রুপে তোমাদেরকে জানিয়ে দিব। আচ্ছা, সিসি আর বিসিসিটাতে বুঝছি কিন্তু ভালো করে বুঝি না, আবার যদি বলেন। সিসি মানে কার্বন কপি। তুমি যেই মেইলটা আমাকে পাঠাতে চাচ্ছ ওটা জাস্ট আমার পাশাপাশি সাপোজ থেকে ফাহিমকে হলো গিয়ে পাঠাইলা, ঠিক আছে? সো ওইটা আমি দেখতে পাবো, এটা হচ্ছে তোমার সিসি। একই মেইল ফাহিমকে পাঠাইলা, এবার তুমি আরেকটা মেইল পাঠাচ্ছ আমাকে এবং ফাহিমের পাশাপাশি সাপোজ হলো গিয়ে পাঠাচ্ছ তারেককে। তারেককে যদি পাঠাইতে না, তুমি চাও না তারেক যে মেলটা পাচ্ছে তা আমি আর ফাহিম দেখি, তখন সেটা তুমি বিসিসি দিবা, ঠিক আছে? তাই আমি 1000টা কমেন্ট করেছি, একটার অ্যান্সার পেলাম না। এক্সট্রিমলি সরি বক্তিয়ার উদ্দিন, কমেন্টে অনেক কথাবার্তা হয়, সো তোমারটা হয়তো মিস হয়ে গেছে। এই যে তোমাদের জন্য সলিউশন আছে, 28, 29, 30 এপ্রিল এই 3 দিন 10 MS SSC HSC স্টুডেন্টস গ্রুপে বাংলা নিয়ে প্রশ্ন করো। যত প্রশ্ন আছে, যত ডাউট আছে সব আমি সলভ করে দেবো। সবসময় দিবা না, শুধুমাত্র সংবাদপত্র প্রকাশের জন্য যে দুটা ক্ষেত্রে আমি দিয়েছি। সারাংশ সারমর্ম নেক্সট ক্লাসে আমি বলে দিব। স্যার আপনি একটা পেজ লিখে পোস্ট করে, আচ্ছা ঠিক আছে, অত কিছু না, কাউকে ইনবক্সও আসতে হবে না, এই পেজ লিখে পোস্ট করে দিব তোমাদেরকে, ঠিক আছে? গ্রুপ লিঙ্কটা হলো কি আমাদের এখানেই দেওয়া আছে, বা খুব ইজিলি তোমরা যদি এটা দিয়ে সার্চ দাও তাহলে পেয়ে যাবা। এটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবা। প্রায় 1,15,000-এর উপরে মানুষ আছে গ্রুপে, সো পেয়ে যাবা ইজিলি। প্রতিবেদন নিয়ম কোনো কঠিন না, নিজে নিজের প্র্যাকটিস করো তাহলেই হবে। ব্যাকরণের সাজেশন হ্যাঁ দিয়ে দেওয়া হবে, বাট এখন একটু সময় লাগবে এটা। হ্যাঁ, ক্লাস হলো অলমোস্ট শেষ, আমাদের ক্লাসের অ্যাকচুয়ালি আর কোনো কিছুই নেই। কারোর যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে পারে। ভাষণ নাকি অভিজ্ঞতা? অভিজ্ঞতা, অবভিয়াসলি অভিজ্ঞতা। এই যে ফাহিম আহমেদ সাহেব খুব ভালো একটা কাজ করছে। ফাহিম আহমেদ আমার যে গ্রুপটা আছে গ্রুপটা এখানে দিয়ে দিচ্ছে, আমি পিনও করে দিলাম। সো তোমাদের কাছে যে রিকোয়েস্টটা, তোমরা যারা আমাদের এই আজকের ক্লাস সহ যে কোনো ক্লাসতে বাংলা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে প্লিজ এই 28, 29, 30 এই 3 দিন 10 MS SSC স্টুডেন্টস গ্রুপে আমাকে মেনশন দিয়ে পোস্ট করো। আমি কিন্তু তোমাদের প্রশ্ন যে প্রবলেমগুলো রয়েছে প্রবলেমগুলো কিন্তু সলভ করে দিব। অ্যান্ড ওভারঅল আজকের ক্লাসটা কেমন লেগেছে এবার এটা একটু জানাও, তারপর আমাদের যে ক্লাসটা আছে ক্লাসটা আমরা শেষ করব। আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানাও। আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানাও, তারপর আমরা ক্লাসটা শেষ করে দেব।
ওকে, যাক আলহামদুলিল্লাহ। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আজকের ক্লাসে অনেক কিছু আমরা বলেছি, অনেকগুলো নিয়ম শিখিয়েছি। নিয়ম নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাদের 10ms এসএসসি স্টুডেন্টস গ্রুপে পোস্ট করে আমাকে জানাতে পারো। অ্যান্ড ইয়েস, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমার সারাংশ, সারমর্ম, রচনার সাজেশন, ভাব সম্প্রসারণের সাজেশন, এগুলো বাদে আরও যেগুলো নিয়ম শেখানো বাকি আছে সেগুলো শেখাবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।